So welcome to the class of 7-day online training on spoken English, and this is the first class of this training. I'm here, your trainer, Kamrul Riyad. I studied B Honors in English, and I'm the founder and chief trainer of this organization, English Lifetime. I'm the English trainer at Nijer Bolar Moto Ekta Golpo Foundation. I'm the English and ICT teacher at Technic Coaching Center, which is an offline-based English and ICT learning platform. Anyway, I have been teaching English for the last around 8 years, more than 8 years maybe. And I have conducted around 2,500 offline classes. I have conducted 5,500 online classes. I have written 8 books and designed more than 100 lessons to learn English easily and effectively. So I'm from Sylhet, but my home district is Brahmanbaria. আমার সম্পর্কে পরিচয় আপনাদের জন্য এটুকুই। বাই দ্য টাইম বিং আরো অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা ইংলিশ ভাষাটা কিভাবে শিখবো, এই প্রশ্নের উত্তর দিয়ে শিখবো। আমাদের এখানে আসলে দুইটা ওয়েজ আছে ইংলিশ শেখার। এক নম্বর ওয়েটা হলো যে আপনি বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশ মুখস্থ করলেন, যে কারোর সাথে পরিচিত হবেন কিভাবে, ফ্রেন্ডশিপ করবেন কিভাবে, ডক্টরের কাছে গেলে কি বলবেন, বা হসপিটালে গেলে ইউনো আপনি কিভাবে আপনি ডক্টরের সাথে কথা বলবেন, অথবা আপনি হচ্ছে আহ, মনে করেন যে বিভিন্ন সিচুয়েশন সময় নিয়ে কিভাবে কথা বলবেন বা কাউকে কিভাবে থ্যাঙ্কস দিবেন, এরকম বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশ শিখতে পারি আমরা। এটা হচ্ছে একটা অপশন যেখানে অনেক অনেক সিচুয়েশন কভার করা সম্ভব। আর তবে এটা লিমিটেড, আনলিমিটেড সম্ভব না। আরেকটা হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড সেটা হলো সেন্টেন্স মেকিং শিখে ইংলিশ বলার প্রক্রিয়াটা বোঝা। সো দুইটা অপশনস আছে, আমি দুইটা অপশন থেকে 2 নম্বর অপশনটা আপনাদের জন্য চুজ করেছি। কারণ 2 নম্বর অপশনটাতে যেটা হয় সেটা হলো আপনি নিজে থেকে সেন্টেন্স মেক করা শিখবেন, এবং আপনি বিভিন্ন সিচুয়েশনে হচ্ছে নিজের মতো করে ইংলিশটা বলতে পারবেন, যেটা একটা স্মার্ট ওয়ে অফ লার্নিং। এটা খুবই স্মার্ট ওয়ে। শেষ, স্টে হিয়ার। সো এর পাশাপাশি ডেইলি লাইফের ইংলিশও শিখতে হবে, দুইটাই লাগবে, বাট আমরা শুরু করছি এটা দিয়ে। এটা একটু মানে ট্রিকি, বাট স্মার্ট ওয়েতে শিখলে অনেক সহজ, এবং আপনারা এটা যদি একবার শিখে যেতে পারেন আপনার পুরো ভাষার দখল আপনাদের মধ্যে মধ্যে তো চলে আসবে, এবং আপনারা যে কোনো সিচুয়েশনে ইংলিশটা বলতে পারবেন। সো চলুন আমরা শুরু করি। আমরা কি কি শেখাবো, আমি আপনাদেরকে 20টা টেকনিক শিখাবো বাক্য তৈরির জন্য, বাক্য তৈরির কৌশলের জন্য, এবং বেসিক কিছু গ্রামার শেখাবো যেটা সেন্টেন্স মেকিং করতে লাগে বিশেষ করে। এট দ্য সেম টাইম আমরা আপনাদেরকে উচ্চারণ শেখাবো, প্রনাউন্সিয়েশন, এন্ড উইল ফোকাস অন প্রেজেন্টেশন অলসো। তো দিস ইজ দ্য এজেন্ডা ফর 7 ডে অনলাইন ট্রেনিং অন স্পোকেন ইংলিশ। তো আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবো আগামী 7 দিনে। সেন্টেন্স মেক করা থেকে শুরু করে ডেইলি লাইফের ইংলিশও কিছু কিছু থাকবে হয়তো, দেন উচ্চারণ, প্রেজেন্টেশন, বেসিক কিছু গ্রামার, এন্ড প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস সেশন। ওকে, এই যে স্পিকিং প্র্যাকটিস, এটা তো আমার লেখা দরকার নাকি? লেখার দরকার নাই। তো আমরা সেন্টেন্স মেক করার আগে বা সেন্টেন্স মেক করা শেখার আগে উই হ্যাভ টু নো সেন্টেন্স, বা যার বাংলা হচ্ছে বাক্য। বাক্য জিনিসটা কি সেটা আমাদের একটু জানতে হবে। সেন্টেন্স মানে হচ্ছে সহজ সরল ভাবে বলতে গেলে আমরা সারাদিন যে সকল কথাবার্তা কথা বলছি সেগুলির বাক্য। এখন একটা বাক্য হতে পারে কয়েকটি বা অনেকগুলো শব্দ নিয়ে গঠিত একটি স্টেটমেন্ট, বিবৃতি, বা একটা প্রশ্ন যার একটা পরিপূর্ণ আদেশ থাকে, মানে একটা অর্থ থাকে বা পূর্ণাঙ্গ একটা মিনিং। ওকে, আই ওয়াজ টকিং টু সামওয়ান। সো আমরা কি বলছিলাম সেটা হলো যে আহ, সাধারণত আমরা সারাদিন যে সকল কথা বলি এগুলোই বাক্য। এখন আমরা আমাদের কাজ হবে ওই যে সারাদিন যে সকল কথাবার্তা বলছি সেগুলোকে কিভাবে ইংলিশে বলবো সেটা শেখা হলো আমাদের কাজ, রাইট? এখন সেটা শিখতে গিয়ে আপনি দেখবেন যে প্রতিটি ইংলিশ বাক্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে সেন্টেন্স তৈরি করার জন্য। একটা সাবজেক্ট, একটা ভার্ব, এটা হলো ইংলিশ সেন্টেন্সের একটা কমন সিনারিও বা একটা ব্যাপার। সাবজেক্ট মানে হলো বাক্যের কর্তা বা বাক্যের আসল যে, বা যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে, অথবা আমরা এভাবে বলতে পারি যিনি কাজটি করেন। ওকে, কাজ মানে হলো ক্রিয়া। এই যে ভার্ব যেটাকে বলছি এটা হচ্ছে ক্রিয়া। যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটাকে আমরা কি বলি? সেটাকে বেসিকলি ক্রিয়া বলি। এখন আহ, এই দুইটা জিনিস, সাবজেক্ট এবং ভার্ব, এটা প্রতিটি ইংলিশ বাক্যের একটা কমন বৈশিষ্ট্য, এবং প্রতিটি ইংলিশ বাক্যে আপনি এই জিনিসটা পাবেন। তো সাবজেক্ট মানে কি? যে কাজ করে বা যার উদ্দেশ্যে বলা হয়, অথবা এসব।
অনেকে ক্লাসে জয়েন করতে পারছে না। ওকে। তো অনেকে ক্লাসে জয়েন করতে পারছে না, হয়তো আপনারা যারা আগে জুম ইউজ করেছেন বা একটু স্মার্ট ওয়েতে চলে আসছেন আসলে আপনারা পারছেন, বাট অনেকেই হচ্ছে কমপ্লেন করছে ক্লাসে জয়েন করতে পারছে না, কারণ ওনারা হয়তো জুমের ইউজটা আগে করে নেয়, জুমটা ইউজ করে নেয় আগে। এনিওয়ে, আমরা যা বলছিলাম যে সাধারণত একটি বাক্যের মধ্যে এই জিনিসটা আপনি দেখতে পাবেন, যেমন দ্য ক্যাট স্লিপস, বিড়ালটি ঘুমায়। এখানে দ্য ক্যাট হচ্ছে আহ, হচ্ছে বিড়াল, এটা সাবজেক্ট, এবং সে একটা কাজ করে, ঘুমায়, এবং এটা হলো ভার্ব। তো আপনি একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন আমরা সারাদিন যে সকল কথাবার্তা বলি সবগুলো কথার 95% কথাই হচ্ছে সাবজেক্ট ভার্ব সম্বলিত এরকম একটা পূর্ণাঙ্গ কথা বা বাক্য। সবগুলো কথার 95% কথাই হচ্ছে সাবজেক্ট ভার্ব সম্বলিত একটা পরিপূর্ণ বাক্য। একটা বাক্যে কিন্তু সাবজেক্ট ভার্ব শুধু থাকে না, অবজেক্ট এক্সটেনশনের জায়গায় আরো অনেক কিছু থাকে। বাট একটা সাবজেক্ট ভার্ব সিস্টেমেটিক একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স অধিকাংশ কথায়। তো আপনি সবকিছু কিন্তু মুখস্থ করে বলা সম্ভব না। আমরা সারাদিনে হাজারো কথা বলি, সবকিছু কি না বুঝে মুখস্থ করে শেখা সম্ভব? নট রিয়েলি। সবকিছু আপনি না বুঝে মুখস্থ করে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে শিখতে হবে কিভাবে তৈরি করা লাগে, সেন্টেন্সটা কিভাবে ক্রিয়েশন করা লাগে, সেই ব্যাপারটা আমাদেরকে শিখতে হবে। এবং আপনাদেরকে এখানে একদম জিরো থেকে, মানে আমার কাছে ইংলিশ শেখার জন্য অতীতের কোনো নলেজ দরকার নেই। আমি একদম জিরো থেকে ধাপে ধাপে প্রতিটি জিনিস একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো, আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। সো এই হলো ব্যাপার। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনকমপ্লিট বলি বা ফ্র্যাগমেন্ট বলি, এটাও একটা ব্যাপার আছে। সো এনিওয়ে, সেন্টেন্স যে আপনি তৈরি করা শিখবেন, সেন্টেন্স তৈরি করা শিখতে হলে উই হ্যাভ টু সি যে সেন্টেন্স কত প্রকার। তো দেয়ার আর মেইনলি 4 টাইপস অফ সেন্টেন্সেস। ইন টার্মস অফ মিনিংস এর যদি কথা চিন্তা করি তাহলে 4 ধরনের বাক্য আপনি দেখতে পাবেন। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, যা কিনা বর্ণনামূলক বাক্য, কোনো কিছু স্টেটমেন্ট দিলেন বা বর্ণনা করলেন, এটা অ্যাসার্টিভ। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, কাউকে প্রশ্ন। তাহলে 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, যেটা কিনা প্রশ্ন। আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস যখন করি, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, এটাকে আমরা একটা প্রশ্ন বলি, তাই না? সো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বলি। এটা এক ধরনের সেন্টেন্স। নর্মাল কথা এক ধরনের বাক্য, কোনো কিছু বর্ণনা করা। আবার প্রশ্ন এটা আরেক ধরনের, এজ ইউ নো। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, যার মানে হলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আমরা অনেকগুলো বাক্য দিয়ে কাউকে আদেশ করি, না হলে নির্দেশ করি, নিষেধ করি। সো এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইংলিশে বলি। এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লামেটিভ বা এক্সক্লামেটরি, বিস্ময়সূচক, মনের আকস্মিক একটা ভাব প্রকাশ করে, স্ট্রং অপিনিয়ন বা সারপ্রাইজ আমরা প্রকাশ করি, যেটা দিয়ে এটাকে এক্সক্লামেটিভ সেন্টেন্স বলি। এবং এটাও জরুরি। আরেকটা প্রকার আছে যেটা হচ্ছে অবজেক্টিভ, আপনারা জানেন, বাংলাদেশি গ্রামার বইগুলোতে দেখতে পাবেন। এটা অ্যাসার্টিভের অংশ মেইনলি আমরা বলতে পারি। এটা হচ্ছে ব্রিটিশ কলোনাইজেশনের সময় আমাদের এই উপমহাদেশে, আমাদের এখানে আমাদের গ্রামারগুলোতে অ্যাড করা হয়েছিল, বাট আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত কোনো প্রকার না। আপনি গুগলে সার্চ দিলেই সেন্টেন্সের টাইপস লিখে এটা দেখতে পাবেন। ইভেন অপটেটিভ যে শব্দটা, সেটাই হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে নাই। এটাতে নাই, মানে এই ডিকশনারিতে শব্দটাই নাই, এটার অস্তিত্বই নাই। তো এটা তৈরিকৃত একটা প্রকার, আমি এটাকে আলাদাভাবে আর শেখাচ্ছি না, আর এটা এত জরুরিও না। যদি শিখতে চান শিখতে পারেন, সমস্যা নেই। বাট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আমরা এই 4 ধরনের বাক্যই লাগে কথাবার্তা বলতে গেলে। এবং বিশেষ করে এই 4 ধরনের সেন্টেন্স থেকে প্রথম যে 2 ধরনের বাক্য, এই 2 ধরনের বাক্য আপনি বেশিরভাগ ক্ষেত্রে বলবেন। দিস ইজ ওয়াই আমি আপনাদেরকে বেসিকলি এখানে শেখাবো সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য। বর্ণনা কিভাবে করবেন, প্রশ্ন কিভাবে করবেন, এই দুইটা জিনিসকে আমরা ফোকাস করে হচ্ছে আপনাদেরকে সামনে নিয়ে যাব। খুবই সহজ কিন্তু। অ্যাসার্টিভ বাক্য মানে হলে বর্ণনামূলক বাক্য, কোনো কিছু বর্ণনা করবেন। এখন এ জাতীয় একটা বাক্যকে ইংলিশে যদি আপনি তৈরি করতে চান বা বলতে চান, তাহলে আপনাকে সবার আগে একটা সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সাবজেক্টটা কি এটা বুঝে সেটা প্রথমেই বলতে হবে। স্টেপ টুতে হচ্ছে ভার্ব বলতে হবে, এটা প্রতিটা অ্যাসার্টিভ বাক্যের একদম মূল কথা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, কি করেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, এই ধরনের প্রশ্ন। এই প্রবলেম। তো এই ধরনের প্রশ্ন হলে আমরা সাধারণত, মানে 2 ধরনের স্ট্রাকচার বা 2 ধরনের বাক্য হয়ে থাকে। একটাকে বলি আমরা ইয়েস নো কোয়েশন, আর এটাকে বলি ডব্লিউএস কোয়েশন। একদম সহজ সরল ভাষায় বলছি, ইয়েস নো দিয়ে কোনো প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে সেটাকে আমরা ইয়েস নো কোয়েশন বলি। আর সেই ক্ষেত্রে স্ট্রাকচার হবে
অক্সিলারি সাবজেক্ট ভার্ব। মানে ইয়েস নো দিয়ে প্রশ্ন উত্তর দিতে পারা মানে কি, যে আপনি কি ডিনার করেছেন, তো ডিনার করলে বলবেন ইয়েস, না করলে না, নো। সো এ জাতীয় প্রশ্নকে আমরা ইয়েস নো কোয়েশন বলি, এবং সেই ক্ষেত্রে অক্সিলারি প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। নাম্বার টু হচ্ছে, মানে ইয়েস নো দিয়ে প্রশ্নের উত্তর দিতে যদি আপনি না পারেন, সেটা ডব্লিউএস কোয়েশন। সেই ক্ষেত্রে ডব্লিউ শর্ট একটা লাগে, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট ভার্ব। এই যে তিনটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি তীর দিয়ে, যে দেখেন সাবজেক্ট ভার্ব, এবং এখানে রয়েছে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব, আর এখানে রয়েছে ডাব্লিউ শর্ট অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। আপনি ইংলিশে কথা বলতে চান, আপনার স্বপ্ন, আপনার মাথায় রাখতে হবে এই তিন ধরনের বাক্য যদি আপনি বুঝে যান, মানে এটা একটা ম্যাজিকের মতো, এই তিন ধরনের বাক্য যদি আপনি বুঝে যান, একবার শিখে যেতে পারেন, তাহলে আপনার কাছে ইংলিশটা একদম মানে পানিভাত, মানে সহজ, মানে একদম ইজি। কারণ এই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মৌলিকভাবে আমরা এই তিন ধরনের সেন্টেন্সই ব্যবহার করি। ইন মোস্ট অফ দ্য কেসেস এই তিন ধরনের বাক্যই আমরা ব্যবহার করি, হয়তো অ্যাসার্টিভ, না হলে প্রশ্নের ক্ষেত্রে এই দুই ধরনের প্রশ্ন মানুষদেরকে আমরা করি। যদি এত ছোট স্ট্রাকচারে হয় না, বাক্য অনেক বড় হয়, বাট মেইন যে কথাটা, মৌলিক যেটা, এটা হচ্ছে তিন ধরনের বাক্য। এখন অনেকে হয়তো কনফিউজ, যে আচ্ছা আমি তো অক্সিলারি তো চিনি না, তো ডাব্লিউ সর্ট বুঝি না, সাবজেক্ট কিভাবে দিতে হয় জানি না, এরকম অনেকে হয়তো কনফিউজড হয়ে গেছেন যে আমি কি করব। তো আপনাদের জন্য গুড নিউজ, সেটা হলো আসলে আমি এখানে একদম জিরো থেকেই শেখাচ্ছি, একদম জিরো থেকেই আমি এগুলোর একটু পরিচয় দিয়ে নিব এখন আপনাদের সুবিধার জন্য। একটু পরে আমরা সেন্টেন্স মেক করে দেখাবো। তার আগে আমি একটু মানে একটু প্রাথমিক ধারণা দিচ্ছি যে ভাষাটা আপনি কিভাবে শিখবেন, কিভাবে আঁকাবেন। প্রথমে বললাম যে আসলে বাক্য জিনিসটা কি, তারপর বললাম যে বাক্য আসলে চার ধরনের, তারপর বললাম যে বাক্যের চার ধরনের মধ্যে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ বেশি লাগে আমাদের, এবং আমরা এটা বললাম যে এর জন্য হচ্ছে তিনটে স্ট্রাকচার লাগবে। এখন স্ট্রাকচারের ভিতরে যে সাবজেক্ট আছে, অক্সিলারি আছে, ডব্লিউ ওয়ার্ড আছে, এগুলোর একটু পরিচয়টা আমরা একটু নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন সাবজেক্টের এই যে তালিকাটা দেখতে পাচ্ছেন, পার্সনস লিখলাম উপরে, এর মধ্যে সাবজেক্টিভ যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, তোমরা, হি, সে, সি, মহিলার ক্ষেত্রে সে, সে বা তিনি, এদের মানে তারা, এই জাতীয় যে শব্দগুলো, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এই জাতীয় শব্দগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা বাক্যের সাবজেক্ট হয়ে থাকে। তো বাক্যের সাবজেক্টটা কি এটা যদি বুঝতে চান, তাহলে এই শব্দগুলো জানা রাখলেই হবে। আই, উই, ইউ, হি, সি, ইট, দেয়, এগুলোই সাধারণত একটি সেন্টেন্সের সাবজেক্ট, একটি বাক্যের সাবজেক্ট অধিকাংশ ক্ষেত্রে। তাছাড়া যে কোনো নাউন বা নাউন ফ্রেজ বলতে কিছু ব্যাপার আছে, তো সেটাও বাক্যের সাবজেক্ট হতে পারে। তো বাক্যের সাবজেক্টটা কি, বাক্যের সাবজেক্টটা হচ্ছে এই যে, মনে করেন যে এগুলোই আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোই একটা বাক্যের সাবজেক্ট। ওকে। তো বাক্যের সাবজেক্টটা কি এটা কিন্তু আপনারা কিন্তু বুঝে গেলেন, মোটামুটি ভাবে একটা ধারণা পেলেন। এখন এগুলো কিভাবে ব্যবহার করতে হবে, যেমন আমি, আমি বলতে যাচ্ছেন, আমি আই দিয়ে দিবেন। উই মানে আমরা, ব্যবহার করলে দিবেন হি, সে, সি, ইট মানে যেটা যখন বলতেছেন, যেমন তারা, তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস, তারার ইংলিশ দিয়ে দিয়ে দিবেন। তো বেসিকলি শব্দগুলো একটু দেখে নিলে হয় আর কি, একটু দেখেন তো শব্দগুলো। করুন, বুঝছেন? সো আমি কি বললাম, ভুলে গেলাম কি বললাম, যে তাহলে সাবজেক্টটা, এটাই সাবজেক্ট, এবং আপনারা যদি সাবজেক্টটা বুঝেন, বুঝেই তো গেলেন, আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোই সাবজেক্ট। এখন লেটস প্রসিড। অক্সিলারি ভার্ব জিনিসটা কি? অক্সিলারি ভার্ব হলো এই শব্দগুলো, যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, এর, বি, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, মাস্ট, মডেল ভার্বস আরো অনেক আছে, হ্যাভ টু, ইউজ টু, টু সেমি মডেল ভার্বস বলতে আর অনেকগুলো মডেল ভার্বস আছে। সো এই যে মানে শব্দগুলো ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, এখানে যে 20-25টা শব্দ হবে, এই শব্দগুলো আমরা সাধারণত অক্সিলারি ভার্বস হিসেবে চিনি বা জানি। এখন আপনি ইংলিশে কথা বলতে গেলে এখান থেকে কোনো না কোনো একটা শব্দকে অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করবেন। প্রশ্ন করার ক্ষেত্রে, বিশেষ করে প্রশ্ন করার ক্ষেত্রে বাক্যের কি করবেন, মানে এই যে শব্দগুলো, এগুলোকে আপনি সাবজেক্টের আগে ব্যবহার করা লাগে প্রশ্ন করার ক্ষেত্রে। এখন আমরা এই ক্লাস থেকে, এই ক্লাসগুলো থেকে আমরা শেখার চেষ্টা করব, শিখবো, শেখার চেষ্টা না, শুধু 100% শিখবো, যে আপনি কোন ক্ষেত্রে ডুডাস দিয়ে আসলে প্রশ্নটা করবেন, কারণ প্রতিটার আলাদা আলাদা ব্যবহার আছে। যেমন এমিজার, এই তিনটা কিন্তু একটা গ্রুপের, এখানে এমিজার কখন কখন বসে, এমিজারের তিনটা ব্যবহার আছে কিন্তু, আপনারা হয়তো একটা বা দুইটা জানেন। তো এমিজারের টোটাল তিনটা ব্যবহার আছে, সেম ভাবে ওয়াজেরও তিন ধরনের ব্যবহার আছে প্রাইমারিলি, হ্যাভ হ্যাসের তিন ধরনের ব্যবহার আছে, আপনারা হয়তো দুইটা জানেন।
ডিলেক্সিক্যাল ভার্ব একটা আছে, এটা হয়তো জানেন না। তো এইভাবে মানে কোন ক্ষেত্রে কোন অক্সিলারিটা ব্যবহার করে প্রশ্ন করব, এই ব্যাপারটা দুইটা দুইটা করে শিখতে হবে, দুইটা চারটা করে শিখতে হবে। সব একদিনে কোনোভাবেই শেখা অনেক কষ্টদায়ক হয়ে যাবে। ওকে, সো আমরা কি করব, দুইটা দুইটা করে, দুইটা চারটা করে প্রতিটা ক্লাস থেকে ধরে ধরে অর্থ শিখবো, ব্যবহার শিখবো, স্পিকিং এ কিভাবে বলবো সেটা শিখবো। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। সো এই জিনিসগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। প্রশ্ন করার জন্য আমরা মানুষকে এই শব্দগুলো ব্যবহার করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর নট, বুঝতে পারলেন? এখন আসেন, তাহলে অক্সিলারি ভার্বের পরিচয়ের পরে ডব্লিউ ওয়ার্ডের একটা পরিচয় দিচ্ছি। ডব্লিউ ওয়ার্ডের পরিচয়টা হচ্ছে এই যে শব্দগুলো, এগুলোকে আমরা বলি ডব্লিউ ওয়ার্ডস। ঠিক আছে? যেমন হোয়াট, এটার মানে হচ্ছে কি, ওয়েন কখন, হ্যাঁ, ওয়ার কোথায়, ওয়াই কেন, কিভাবে, বা কেমন বোঝালে হাউ, রাইট? তো এখানে আরো শব্দ দেখতে পাচ্ছেন, এই শব্দগুলোকে বলি ডব্লিউ ওয়ার্ডস। এগুলোও প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন বললাম তোমার নাম কি, তো কি ইংলিশ কি দিবেন, হোয়াটস ইজ ইউর নেম, হোয়াট। তুমি কখন ইংলিশ শিখবেন, ওয়েন উইল ইউ লার্ন ইংলিশ, কখন মানে ওয়েন, বাক্যের শুরুতেই বসে সাধারণত। তো এই যে শব্দগুলো, এগুলোও প্রশ্নের জন্য ব্যবহার, প্রশ্নের জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং এগুলোকে আমরা ডব্লিউ ওয়ার্ডস বলছি। ঠিক আছে? তাহলে আমরা এখন থেকে সেন্টেন্স মেক করা শিখব। কিভাবে দি ইজিয়েস্ট ওয়ে টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রশ্ন কিভাবে তৈরি করব, সেটা এখান থেকে আমরা আলোচনাটা শুরু করছি। তার আগে আবার বলি, কি কি বললাম এখন পর্যন্ত রিকেপ করি, একটু ক্লাসটা একটু রিকেপ করি। আমি একটু পরে পরে ক্লাস রিকেপ করবো আপনাদের যেন একদম মাথায় সব যেন ঢুকাই দিতে পারি। আমরা প্রথমে বুঝলাম যে বাক্য জিনিসটা হচ্ছে আমরা সারাদিন যে সকল কথাবার্তা বলি, এটাই বাক্য। তারপরে বুঝলাম যে বাক্য মানে এটা চার ধরনের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুই ধরনের বাক্য বেশিরভাগ ক্ষেত্রে লাগে, এবং এই দুই ধরনের বাক্য বলার জন্য তিনটা স্ট্রাকচার লাগে, বেসিকলি তিনটা: সাবজেক্ট প্লাস ভার্ব, আর প্রশ্নের জন্য হচ্ছে দুইটা। ঠিক আছে? এবং এখান থেকে সাবজেক্ট কি জিনিস, অক্সিলারি কি জিনিস, ভার্বস ডব্লিউস কি জিনিস, সেটার একটা পরিচয় দিলাম। যেমন এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে, এগুলো হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে ডব্লিউ শর্ট। সোফার আমরা এটুকুই আলোচনা করলাম আর কি। তাহলে এখন আমরা সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করব, বাক্য তৈরি করার। আমি বেসিকটা যেহেতু একটু ধারণা দিলাম, দেখেন আমি কিন্তু ধরে নিয়েছি যে আপনারা বেসিক, আপনারা অনেক বিগিনার লেভেল লার্নার্স, আমি ধরে নিয়েছি। অনেকে ইন্টারমিডিয়েট থাকতে পারেন, এখানে অ্যাডভান্সও থাকতে পারেন, বাই দ্য ওয়ে। সো আমরা আমি ধরে নিলাম এখানে যারা আছেন সবাই বিগিনার লেভেলস লার্নার। তাহলে আর আরেকটা কথা একটু বলা হয় না, আর দুইটা কথা একটু বলা দরকার। তা এনিওয়ে, কথা বলার আগে যেটা বলছিলাম, যেটা শেষ করে, কথাটা শেষ করি, সেটা হলো বিগিনার লেভেল লার্নার্স ধরেই কিন্তু আলোচনাটা শুরু করলাম। দ্যাটস ওয়াই আমি আগে বেসিকটা ক্লিয়ার করলাম, যে বাক্য কি, কিভাবে তৈরি করবেন, কত প্রকার, তৈরি করতে গেলে কি কি সমস্যা আছে, কি ডাব্লিউএস কি, অক্সিলারি কি, এই পরিচয়টা দিয়ে এখন আমরা বাক্য তৈরি করা এখন থেকে শুরু করব। বাক্য তৈরি করা শুরু করার আগে আপনাদেরকে দুইটা ইনফরমেশন দিয়ে আমি স্ক্রিন অফ করে দিই। সেটা হলো, এক নম্বর হচ্ছে ক্লাস প্রতিদিন হবে। ঠিক আছে? আজকে যে লিঙ্কটা দিলাম, আগামীকাল সেম লিঙ্কই থাকবে মোস্ট প্রবাবলি, ইন 99% কেসে, যদি আমার কোনো সমস্যা না হয় আর কি। তাহলে তাহলে আমরা আজকে যে লিঙ্ক দিলাম, আগামীকাল আপনারা সেম লিঙ্কের মাধ্যমে কি করবেন, চলে আসবেন। এটা হলো কথা। দেন আমরা যেটা করতে পারি বেসিকলি, সেটা হলো আহ, আগামীকাল সেম টাইমে ক্লাস, আজকে রাত 8টা থেকে শুরু হলো, আগামীকাল রাত 8টা থেকে সেম লিঙ্কে ক্লাস হবে। আর হচ্ছে এই এই যে লিঙ্কটা, ক্লাস লিঙ্ক, এবং হচ্ছে এই ক্লাস, এটা পাবলিক, এটা পুরো বাংলাদেশের জন্য, সবার জন্য ডেডিকেটেড। সো আপনি এই ক্লাস লিঙ্ক আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ডস বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। অন্যরা এসে ক্লাস করে উপকৃত হতে পারে, এতে আমার কোনো সমস্যা নাই। এটা একটা ওপেন, সবার জন্য উন্মুক্ত, আমি এখন ঘোষণা করলাম। এবং আপনারা চাইলে লিঙ্ক এখনই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলদের। তো আর কি কি বলার আছে, যে সব ক্লাস, পুরো ক্লাস রেকর্ড হচ্ছে, পরে পেয়ে যাবেন পিডিএফ। আমি যা যা পড়াচ্ছি সব স্ক্রিনশট আকারে, পিডিএফ আকারে আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দিব। আরো কি কি বলার আছে, সেটা হলো ক্লাস 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট আর কি, 1 ঘন্টা ক্লাস, 30 মিনিট স্পিকিং প্র্যাকটিস সেশন। আমার সকল ইনফরমেশন দেওয়া শেষ। চলুন আবার সেন্টেন্স মেক করা শুরু করি, বাক্য তৈরি আমরা শুরু করতে পারি। ঠিক আছে? আগামীকাল সেম লিঙ্কে চলে আসবেন। লিঙ্ক বারবার পাঠানো যায় না, বারবার পাঠালে এটা রেস্ট্রিকশন হয়ে যায় অ্যাকাউন্ট। সো আমরা একবারে পাঠালাম, আগামীকাল সেম লিঙ্কে চলে আসবেন, রাত 8টাতেই চলে আসবেন, হ্যাঁ? ওকে, অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। এখন সেন্টেন্স মেক করা শুরু করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করতে চাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সেন্টেন্স তৈরি করাই তো আমরা শিখবো। এখানে একটা উদাহরণ হিসেবে একটা এক্সাম্পলস আমরা নিলাম, যে তুমি কোথায় আগামী 7 দিন ইংরেজি শিখবে। এই বাক্যটাকে আপনি ইংলিশে বলবেন, এই বাক্যটাকে আপনি ইংলিশে বলবেন। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইংলিশে বলার জন্য, ঠিক আছে, ইংলিশে বলার জন্য আমাদের লাগবে স্ট্রাকচার লাগবে।
কি লাগবে? স্ট্রাকচার লাগবে। বেসিকলি প্রশ্ন করলে দুইটাই স্ট্রাকচার, মৌলিকভাবে কয়টা? দুইটি স্ট্রাকচার। ওকে, প্রশ্ন করলে কয়টি? দুইটি স্ট্রাকচার। ওকে, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশনের বেলায়, আর একটা ডব্লিউ ওয়ার্ডের বেলায়। মানে প্রশ্নের উত্তর দেখে, প্রশ্নের উত্তর ইয়েস নো বলতে পারলে একটা স্ট্রাকচার হবে, আর প্রশ্নের উত্তর ইয়েস নো বলতে না পারলে আরেকটা স্ট্রাকচার হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে কি হানা বলা যাবে? চিন্তা করেন তো। তুমি কোথায় আগামী 7 দিন ইংরেজি শিখবে? আমি যদি আপনাকে বলি আপনি কোথায় শিখবেন আগামী 7 দিন, ইয়েস নো বলতে পারবেন? নো, উই ক্যান্ট সে ইয়েস নো টু আনসার দিস কোয়েশ্চেন। আমরা বলতে পারি না। আমাদেরকে বলতে হবে যে আমি ইংলিশ লাইফ টাইমে শিখবো, একটা জায়গার নাম বলতে হবে। তো এই জাতীয় প্রশ্ন, যে প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ না বা ইয়েস নো বলতে পারছেন না, সেটার স্ট্রাকচার কি হবে জানেন? সবসময় মনে রাখবেন, সেটার স্ট্রাকচার হবে এইটা। আসতেছে আসতেছে, এই যে এটা। ডব্লিউএস প্রথমে হবে, দেন অক্সিলারি হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডব্লিউএস কোয়েশন। এটাকে আমি ডব্লিউ এইচ কোয়েশন বলছি কারণ এই বাক্যটা ডব্লিউ এবং এইচ দিয়ে, এই যে এটা গুলো সি দিয়ে। ডব্লিউ জিনিসটা কি? যে যে শব্দগুলো আছে দেখলাম একটু আগে, হোয়াট, ওয়েন, ওয়্যার, যে শব্দগুলো, 9টা শব্দ, এগুলোকে ডব্লিউ শর্টস আমরা বলি। তো মৌলিকভাবে 9টা, এমনিতে আরো বেশি হয়। তো এখন বেসিকলি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না আমরা দিতে পারছিলাম না। যে প্রশ্নের উত্তরে হ্যাঁ না আপনি উত্তর দিতে পারবেন না, সেটাই ডব্লিউএস কোয়েশন। এবং সেই ক্ষেত্রে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দিবেন, স্টেপ 1। স্টেপ 2, দ্বিতীয় ধাপে আপনি অক্সিলারি ব্যবহার করবেন বা লিখবেন, বলবেন। তৃতীয় ধাপে আপনি সাবজেক্ট বলবেন। চতুর্থ ধাপে আপনি ভার্ব বলবেন। তারপর বাকি শব্দগুলোকে ব্যবহার করবেন। ঠিক আছে, আমি ধাপে ধাপে একটু ব্যবহার বোঝাই দিচ্ছি। যেমন এখানে প্রথম ধাপ, ডব্লিউ শর্ট। যা বলেন তো, এই পুরো বাক্য আপনি কি এটাকে তো ইংলিশ করছেন, এটা এখানে ডব্লিউ শর্ট কোনটা মনে মনে বলেন। আমাকে শোনাতে হবে না, মাইক অফ রেখেই বলেন। আরো দুইটা জিনিস, মাইক কিন্তু এখন অফ রেখেছি। আপনাদের মাইক অফ, এটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে না হলে অনেক নয়েজ ক্রিয়েট হয়। এই যে এখানে 525 জন ক্লাসে জয়েন করছেন, দ্যাটস এ হিউজ নাম্বার। বিশাল একটা নাম্বার অফ পিপলে জয়েন করছেন, এবং এখন এত সবাই কথা বলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা অফ রাখলাম। তো আপনি এমনি কথা বলেন, মনে মনে কথা বলেন, সমস্যা নেই। তো এখানে ডব্লিউ শর্ট হচ্ছে ওয়্যার, কোথায়, এটাই ডব্লিউ শর্ট। কোথায় ইংলিশ হচ্ছে ওয়্যার। কোথায় মানেই ওয়্যার, এটাই ডব্লিউ শর্ট। ওয়্যার, হায়ার না, ওয়্যার, এই উচ্চারণটা হয় না এখানে। তাহলে স্টেপ 1 শেষ, ডব্লিউ শর্ট ওয়্যার দিয়ে দিলাম। তারপর দিতে হবে অক্সিলারি, যেটা আমার মনে হয় অধিকাংশ লার্নারদের জন্য দ্য ডিফিকাল্ট, বা সবথেকে ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং একটা পার্ট। অক্সিলারি ভার্বের ব্যবহার করাটা আপনাদের জন্য, সবার জন্য একটা চ্যালেঞ্জিং পার্ট। কেন আমি বলছি? কারণ অক্সিলারি কিন্তু অনেকগুলো, ডু, ডাস, এমিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, অনেকগুলো অক্সিলারিস। এখন আপনি কোন অক্সিলারি ব্যবহার করবেন? এই অনেকগুলো থেকে কোনটি ব্যবহার করবেন? আপনি কি ডু ডাস দিবেন, নাকি উইল দিবেন, না হ্যাভ, হ্যাজ দিবেন, কোনটা দিবেন? ইউ মাইট হ্যাভ দ্যাট কোয়েশ্চন। দিস ইজ ওয়াই অক্সিলারিটাকে আমরা আলাদাভাবে আলোচনা করব। যেমন আপাতত একটু বলে রাখছি, সেটা হলো, মনে রাখবেন, যদি বাংলাতে ক্রিয়ার শেষে ববে থাকে, তাহলে ববে থাকলে উইল হবে। এখানে বাংলা বাক্যের শেষের শব্দের দিকে একটু তাকান, সেটা হচ্ছে শিখবে। শেখা, শেখার সাথে বে, তো এরকম ভাবে শিখবে। শেখাটা কিন্তু একটা ক্রিয়া। ক্রিয়া কি জিনিস অনেকে হয়তো বুঝেন না। ক্রিয়া হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, একটা কাজ করা বোঝায়, সেটাকে আমরা ক্রিয়া বলি। কোনো কিছু করা আর কি, রান্না করা, ভাত খাওয়া। শুধু খাওয়া, খাওয়াটা ক্রিয়া, ভাত ক্রিয়া না। আসা যাওয়া, ঠিক আছে, খেলা, শেখা, সাহায্য করা, সো কোনো কিছু করাটাই হচ্ছে কাজ। যেমন শেখা, এটা হচ্ছে ক্রিয়া। সো তাহলে এটা ক্রিয়া, এবং ক্রিয়ার সাথে ববে আছে। ববে থাকলে আপনি সব সময় মনে রাখবেন, সেখানে অক্সিলারি হিসাবে উইল দিবেন, উইল ব্যবহার করবেন। ঠিক আছে। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি থাকলে ইউ। সো ওয়্যার উইল ইউ, শেখার ইংলিশ দিতে হবে। তারপর ভার্ব দিতে হবে, এই যে ডাব্লিউএস লিখলেন, অক্সিলারি লিখলেন, সাবজেক্ট লিখলেন, ভার্ব, ভার্বটা কি? শেখা, শেখার ইংলিশ হচ্ছে লার্ন। সো ওয়্যার উইল ইউ লার্ন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা 4টা দিয়ে দিলাম। এখন বাকি শব্দগুলো কি কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে দুইটা ওয়ে শেখাবো, একটা রাইটিং স্টাইল আর একটা হচ্ছে স্পিকিং স্টাইল।
স্পিকিংটা শিখতে একটু সময় লাগবে, বাট লিখার ক্ষেত্রে আপনি পিছন থেকে ইংলিশ করলেই হবে। যেমন ধরেন ইংরেজি, ইংরেজি ইংলিশ কি ইংলিশ, ঠিক আছে? তাহলে ইংরেজি ইংলিশ আগামী 7 দিন যাবত, নির্দিষ্ট সময় যাবত বা নির্দিষ্ট সময় ধরে বোঝালে কি বসে? ফর বসে। ফর দ্য নেক্সট 7 ডেজ। এই যে আগামী 7 দিন ধরে বা 7 দিন যাবত, এটার জন্য ফর। প্রেপোজিশনের কিন্তু অনেকেরই উইকনেস, কোন জায়গায় ফর, ইন, টু, বাই, বিসাইড, এগুলো অনেকেই বুঝে না। আমরা চেষ্টা করব কোনো না কোনো ক্লাসে এটাকে, বা আমি যখন পাবো একটু এক্সপ্লেন করে দেবো। যেমন এখানে ফর, ফর মানে হলো জন্য, অথবা ফর মানে যাবত, দুইটা মিনিং আছে বিশেষ করে। তো এখানে ফর মানে যাবত বোঝাচ্ছে। আর আগামী 7 দিন, এই যে আগামী নেক্সট, সো নির্দিষ্ট করে বললো দ্য নেক্সট, ফর দ্য নেক্সট 7 ডেজ। 7 ডেজ, 7 দিন। তাহলে এটা হলো পরের অংশটা দিয়ে দিলাম। আমরা পুরো বাক্যটা দাঁড়ালো, ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ। আমরা কিভাবে তৈরি করলাম সেটাকে? প্রথমে ডব্লিউ ওয়ার্ড দিলাম, কোথায় মানে ওয়্যার, অক্সিলারি দিলাম বাংলা বাক্যের শেষ থেকে, ববে আছে উইল, সাবজেক্ট দিলাম, ইউ মানে তুমি হচ্ছে ইউ, ওকে, অন্য সাবজেক্ট থাকলে অন্যটা দিতাম। ভার্ব দিলাম, শেখার ইংলিশ হচ্ছে লার্ন। তারপর হচ্ছে সে ইংরেজি ইংলিশ আগামী 7 দিন ফর দ্য নেক্সট 7 ডেজ, আগামী 3 মাস ফর দ্য নেক্সট 3 মান্থস, আগামী 1 বছর ফর দ্য নেক্সট 1 ইয়ার। ওকে, হোপ দ্যাট মেক সেন্স। সো আপনারা এভাবে বাক্যটা তৈরি করে ফেললেন, একদম সহজে তৈরি করে ফেললেন। দিস ইজ গ্রেট। আপনি খেয়াল করে দেখুন, ধাপে ধাপে আগালে একটা সেন্টেন্সকে ক্রিয়েট করা অতটা আসলে কঠিন না। হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ইজ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা কিভাবে আমরা নির্ধারণ করলাম, দ্যাটস দ্য মেইন পার্ট, দ্যাটস দ্য মেইন থিং ইউ হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন টু আন্ডারস্ট্যান্ড। স্ট্রাকচারটা কিভাবে আনলাম? এই যে স্ট্রাকচারটা লিখলাম, ডু ইউ সি দ্য স্ট্রাকচার? ডব্লিউ ওয়ার্ড, অক্সিলারি এন্ড কাম আপ উইথ সাবজেক্ট এন্ড ভার্ব। সো এটা কিভাবে লিখলাম, এটা কিভাবে আমি বুঝলাম এটাই হবে, এটা বুঝতে পারলে কিন্তু খেলা শেষ, মানে ডান হয়ে গেল, শেখা হয়ে গেল। তো দেখেন, আমি আবারও বলছি, স্ট্রাকচারটা নির্ধারণ করবেন। প্রশ্নের ক্ষেত্রে 2 ধরনের স্ট্রাকচার আছে, এই কথাটা প্রথমত মনে রাখতে হবে। প্রশ্নের ক্ষেত্রে আপনি যখনই মানুষকে প্রশ্ন করবেন ইংলিশে, তখন এই 2 ধরনের প্রশ্নের যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর একটা কথা অ্যাড করা ভালো, প্রশ্ন কিন্তু আরো অনেক ধরনের আছে, ইনভাইটেড কোয়েশন, আরো অনেকগুলো আছে, এই যে টেক কোয়েশন শুনেন নাই? তারপর আরো ডিফারেন্ট টাইপস অফ কোয়েশনস আছে, স্টেটমেন্ট আদার কোয়েশন, আরো অনেকগুলো। তো মেইনলি এই 2 ধরনের প্রশ্নই আমাদের লাগে, আর অন্যগুলো ও লাগে বাট একটু কম আর কি। প্রাইমারিলি দুইটা, যেহেতু প্রাইমারিলি দুইটা বলছি, তো কথায় মেইন কথায় আসি, টু গেট ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে প্রশ্ন 2 ধরনের মেইনলি। তো প্রশ্ন করলে, আপনি যখন মানুষকে প্রশ্ন করবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে প্রশ্ন যে করছেন কোন স্ট্রাকচারের প্রশ্ন করবেন। প্রশ্ন কি ইয়েস নো উত্তর হলে আপনি একটা স্ট্রাকচার ব্যবহার করবেন, একভাবে শুরু করবেন। প্রশ্নের উত্তর ইয়েস নো বলতে না পারলে, অন্য কিছু বললে আরেকটা স্ট্রাকচারে বাক্যটাকে বা প্রশ্নটাকে মানুষকে করতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। তো দেখেন, এখানে লেখা আছে তুমি কোথায় আগামী 7 দিন ইংরেজি শিখবে। আপনি ধরেন কাউকে প্রশ্নটা করলেন, তো কি উত্তর আশা করছেন বলেন তো? আমি বললাম এই যে এখানে একজন আছে, তুমি কোথায় আগামী 7 দিন ইংরেজি শিখবে। সে কি বলবে? সে হ্যাঁ না বলবে, ইয়েস নো বলতে পারবে কিনা এটা দেখেন। সে কি ইয়েস নো দিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। যেহেতু পারবে না, এটা ডব্লিউএস কোয়েশন। যদি প্রশ্নের উত্তর ইয়েস নো বলতে না পারে, ডব্লিউএস কোয়েশন, গট ইট? এবং ডব্লিউএস কোয়েশনটা হলেই বা মানে তখনই আপনি এই স্ট্রাকচারটাকে নিয়ে আসবেন, এটা একদম ফিক্সড, মানে এখানে কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড প্রথমে, অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। দিস ইজ একদম মানে ফিক্সড, এটাতে কোনো সামনে পেছনে নেওয়ার কোনো সুযোগ নাই। এই সিরিয়াল মেনটেন করে, এই অর্ডার ধাপগুলা মেনটেন করেই আপনাকে সেন্টেন্স বলতে হবে, মানুষকে বলতে হবে। দুনিয়াতে যারা ইংলিশ বলে সবাই সেম ক্রোনোলজিক্যাল অর্ডার, সেম ধারাবাহিকতা বজায় রেখে তারা বলে। সো আমরা প্রথমে ডব্লিউ ওয়ার্ড দিব, অক্সিলারি দিব, সাবজেক্ট দিব, ভার্ব দেব। খুবই সিম্পল। কখন দিব এই স্ট্রাকচার? কখন? যদি প্রশ্ন উত্তরে হ্যাঁ অথবা না বলতে না পারে আর কি। তো আপনি তারপরে সেই অনুযায়ী মানুষকে প্রশ্নটা করবেন, ওই লোকটাকে প্রশ্নটা করবেন। প্রথমে ডব্লিউ ওয়ার্ড বলবেন অবশ্যই, কোথায় মানে ওয়ার, ওকে। অক্সিলারিটা বাংলা বাক্যের শেষে তাকে শিখবে, এই যে শিখবে, দেখবে, খাবে, ববে থাকলে উইল দিয়ে দিবেন, এটা ফিউচার বোঝাচ্ছে।
আর শেলেরও একটা ব্যবহার আছে, আইউর সাথে ব্যবহার করা যায়, যদিও শেলটা এখন উঠে যাচ্ছে, অত বেশি ব্যবহৃত হয় না, দ্যাটস আমি ওইটা বলছি না। তো এখানে উইল দিবেন নর্মালি, অক্সিলারিটা বাংলা বাক্যে শেষে থেকে দিচ্ছি। তাহলে দুইটা দেওয়া হয়ে গেল, ডাব্লিউএস দেওয়া হয়ে গেল, অক্সিলারি। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, শেখার ইংলিশ হচ্ছে লার্ন। সো ওয়াই ডু ইউ লার্ন, কি লার্ন, ইংরেজি ইংলিশ আগামী 7 দিন, তাহলে ফর দ্য নেক্সট 7 ডেজ। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ, তুমি কোথায় আগামী 7 দিন ইংরেজি শিখবে। এভাবেই আপনি সেন্টেন্স ক্রিয়েট করা শিখে গেলেন, মাশাল্লাহ। সো সেন্টেন্সটা একবার ক্রিয়েট করে ফেলতে পারলে, একবার বুঝে গেলে প্রপারলি বিতর্কত যে কিভাবে হয়, ধারাবাহিকতা, সিনট্যাক্সটা যেটাকে বলেন নাই, কোন শব্দের পর, এটা যদি একবার বুঝে যান, আপনার ডান, মানে ইউর ডান। আপনাকে দেন প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে। যত ভোকাবুলারি বেশি পারবেন, যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার কিছু ব্যাপার আছে, আমি টোটাল গাইডলাইন দিব। আপনার অন্য কোথাও যেতে হবে না, আমি ফুল গাইডলাইন এখানেই দিব আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনি যদি সেই গাইডলাইন মেনে চলেন, আপনার সফলতা নিশ্চিত। হয়তো সময় লাগবে, ইট উইল টেক মেবি অনেক দিন লাগবে, বাট আপনি পারবেন। আপনি নিজের চেষ্টা, এখন এআই আছে আমাদের হাতে, চ্যাট জিপিটি আছে না, জেমিনাই আছে না, স্পিকিং অনেকগুলো টুলস আছে না, প্রিফার চোক আছে, দেয়ার আর সো মেনি আদার কন্টেন্টস প্ল্যাটফর্ম ফর ফ্রি টু প্র্যাকটিস। সো এগুলা একটু জানলেই কিন্তু আপনি পারবেন। আমি আজকে ক্লাসে জানানোর চেষ্টা করবো, কথা দিলাম। তো চলুন আমরা একটু সামনে যাই। সামনে গিয়ে দেখলাম প্রথম প্রশ্ন তো গেল, বাট 2 নাম্বার প্রশ্ন দেখি একটু তাকান। দেয়ার ইজ এ চেঞ্জ, একটু মানে ডিফারেন্স আছে। সেটা কি, তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে? দ্যাটস অলসো আ কোয়েশ্চেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা একটা প্রশ্ন, ওকে। বাট এই প্রশ্নের উত্তরে কি আপনি হ্যাঁ না বলতে পারবেন নাকি না? পারবেন। তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে? ইয়েস, না শিখলে না। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি হ্যাঁ না বলতে পারছেন, রাইট? যদি আপনি মনে করেন যে কাউকে আপনি প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তরে সে হানা বলবে, আপনি ইয়েস নো আনসার এক্সপেক্ট করছেন, প্রত্যাশা করছেন, তাহলে আপনার স্ট্রাকচার হবে এইটা এইটা। আস্তে আস্তে দেখেন, অক্সিলারি দিয়ে শুরু করবেন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। আমি কিন্তু খুব সহজে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। প্রথম মানে ডব্লিউএস কোয়েশ্চনটা কখন, অক্সিলারিটা মানে ইয়েস নো দিয়ে উত্তর দিলে তখন কি স্ট্রাকচার হবে সেটা দেখেন। এখানে অক্সিলারি দিয়ে শুরু করবেন, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, এখানে ডব্লিউ শর্ট দেওয়া লাগবে না। অক্সিলারি কি জিনিস, ওই যে ডু ডাজ এম ইজ আর হ্যাভ এস, এগুলো অক্সিলারি। কোন সময় কোনটা দিতে হবে এটা আমরা শিখতেছি, একটু সময় লাগবে শিখতে, বাট শিখে যাব। তো দেখুন এখানে অক্সিলারি, দেন সাবজেক্ট, ভার্ব। তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে? এখন এই প্রশ্নের উত্তরে হানা বলা যাবে, ইয়েস, না শিখলে নো। ইয়েস ও নট, হানা বলা যাবে কিনা, যাবে। তো ইয়েস নো বলা গেলে অক্সিলারি প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তো এখানে অক্সিলারিটা কি হবে, এই যে অক্সিলারি হচ্ছে উইল, সাবজেক্ট হচ্ছে ইউ, উইল ইউ। এই যে উইলটা কেন দিলাম, ওই যে শিখবে আছে, অক্সিলারিটা সবসময় বাংলা বাক্যের পিছন থেকে দিতে হয়। শিখবে, দেখবে, ববে থাকতে উইল, সাবজেক্ট হচ্ছে যে তুমি, ইউ। সো উইল ইউ শেখার ইংলিশ লার্ন, উইল ইউ লার্ন কি লার্ন, উইল ইউ লার্ন ইংলিশ ইংলিশ লাইফ টাইমে, অ্যাট ইংলিশ লাইফ টাইম। সো উইল ইউ লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ লাইফ টাইম, তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে? অ্যাট কেন বসলো? ইংলিশ লাইফ টাইম এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম, আপনারা জানেন কিনা? সো ইংলিশ লাইফ টাইম একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করা বা কাজ করা বোঝালে প্রেপোজিশন হিসাবে অ্যাট দিতে হয়। দিস ইজ ওয়াই আমরা এখানে অ্যাট দিলাম। সো এটা মনে রাখবেন। তাহলে উইল ইউ লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ লাইফ টাইম, এই যে পড়াশোনা করা বোঝাচ্ছে, লার্ন ইংলিশ, সো অ্যাট দিলাম। তাহলে আমরা 2 ধরনের প্রশ্ন কিন্তু তৈরি করা আপনারা বুঝে গেলেন, মাশাল্লাহ। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা ডব্লিউএস কোয়েশ্চন। প্রশ্ন করলে আমাদের দেখতে হবে প্রশ্নের উত্তরে হ্যাঁ না বলা যায় কিনা। যদি ইয়েস নো বলতে পারেন তাহলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। আর এখানে করে শিকার কি এর ইংলিশটা দেওয়া লাগে না, এই ব্যাপারটা বলা হয় নাই। কারণ ইয়েস নো কোয়েশ্চনে করে শিকার কি দিয়ে আসলে প্রশ্নটা করে, এটাদের আলাদা, এটার কোনো ইংলিশ দেওয়া লাগে না, এটার কোনো ইংলিশ নাই। আর তুমি কোথায় আগামী 7 দিন যাবত ইংরেজি শিখবে, এই প্রশ্নের উত্তরে হ্যাঁ না বলা যাবে না, ডিটেলসে বলতে হবে। সো আই উইল লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ। সো বেসিকলি আমরা যেটা বুঝালাম সেটা হলো এই দুই ধরনের, এই দুই ধরনের মানে প্রশ্ন প্রশ্ন একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা ডব্লিউএস কোয়েশ্চন। আপনি কিভাবে তৈরি করবেন, প্রক্রিয়াটা কি, প্রসেসটার একটা ধাপগুলো বুঝলাম। তো সেটাকে আপনি সেভাবে আবার স্পিকিং এ কিভাবে বলবেন সেটার জন্য আরো কিছু ব্যাপার জানতে হবে। বাট বিফোর আই মুভ ইন টু দ্যাট পার্ট, প্লিজ লেট মি নো যে আপনারা প্রশ্ন করার যে দুইটা স্ট্রাকচার দেখালাম, যে প্রশ্নের উত্তরে ইয়েস নো বলতে পারলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর প্রশ্ন উত্তরে ইয়েস নো বলতে না পারলে ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব, সেটা বুঝতে পারলেন কিনা? তাহলে আমরা সামনে যাব। সবাইকে বুঝতে পারলেন? আওয়াজ দিয়ে বলবো, সবাইকে বুঝতে পেরেছেন এই দুইটা স্ট্রাকচার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, খুব সহজেই। All right. Yes, sir. Yes, sir. Okay, nice.
তাহলে যদি বুঝতে পারেন আমরা সামনে যাই এভাবে এই জিনিসগুলোকে কিন্তু সামনে আমি আরো ডিটেলসে প্রতিটা ক্লাসেই কিভাবে আপনি মানুষকে প্রশ্ন করবেন ইংলিশে, প্রশ্নটা তৈরি করবেন কিভাবে আমি দেখাচ্ছি। আমি কিন্তু তৈরি করা দেখাচ্ছি, সেন্টেন্স ক্রিয়েট করা দেখাচ্ছি। আপনার ডেইলি লাইফের ইংলিশ আলাদাভাবে শিখতে হয়, শিখতে হবে, বাট তৈরি করার প্রক্রিয়াটা একবার বুঝে গেলে আপনি একটা জিনিস কিভাবে তৈরি হলো সেটা বুঝে গেলে তো রাস্তাটা সহজ, তাই না? তো দ্যাটস আমি দেখাচ্ছি। এখন আসুন যে আমরা কিভাবে নর্মালি ইংলিশে কথা বলা শিখবো, এবং ইংলিশে কথা বলা শেখার জন্য আসলে কি কি জিনিস আছে, কি কি সিক্রেট আছে। মানে অনেকগুলো সিক্রেট আছে, সেটা হয়তো অনেকে বলে না বা অনেকে আমরা অনেক সময় জানি না। যদি একবার যারা মানে বুঝে যান তাহলে আপনার, এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন। সিক্রেট জানলে কি হবে? প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। সো শুধু সিক্রেট জানলে হবে না, বাট সঠিক নিয়মটা যদি বুঝে যান এবং সেই অনুযায়ী আপনি আগান, আপনার রাস্তা খুবই সহজ। ধরুন আমি আজকে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝাবো, অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝালে আপনি সিক্রেটটা বুঝে যাবেন। সো মেইনলি অ্যাসার্টিভ বাক্য হলো, একটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে কি থাকে? সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। ঠিক আছে? আপনার প্রথমে টার্গেট করতে হবে কিভাবে ছোট সেন্টেন্স তৈরি করা যায়। ছোট সেন্টেন্সের যে ধারাবাহিকতা, ধাপগুলো, হ্যাঁ, এগুলো প্রথমে হচ্ছে আহ, তো প্রথমে আমরা ছোট বাক্য তৈরি করা শিখবো, তারপর বড় বাক্য। এখানে আমি কিছু বাক্য আছে, বাক্যগুলোকে ক্রিয়েট করে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখন একটা ছোট বাক্যের ভিতরে কি থাকে বলেন তো? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব এন্ড কাম আপ উইথ অ্যান অবজেক্ট। তো যেমন সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে, এটা একটা ছোট বাক্য। আপনি সবার আগে একটা বাক্যকে ইংলিশে বলতে গেলে সাবজেক্টটা কি এটা আইডেন্টিফাই করতেই হবে। এটা মাস্ট। এটা কিন্তু অনেক সময় অনেকেরই প্যাচ লাগতে পারে যে আসলে সাবজেক্টটাই চিনতেছে না, বা সাবজেক্টটা বাদ দিয়ে বলতেছেন, তাহলে হবে না। সাবজেক্টটাকে আগে নির্ধারণ করতে হবে। সাবজেক্টটাকে আগে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বলতে হবে। যেমন সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে, সে বা হি, হি এখানের বাক্যের সাবজেক্ট। হি বা সি একটা বললেই হবে, যেহেতু পুরুষ মহিলা উল্লেখ নাই। সো হি বা সি এটাই সাবজেক্ট। সাবজেক্ট শুরুতে থাকে, যাকে নিয়ে কথা বলে, যে কাজটা করে, সেই সাবজেক্ট। তো সাবজেক্টটা আগে নির্ধারণ করার পরে আপনার তারপর ভার্ব দিতে হবে। এটা হলো 2 নাম্বার ধাপ। আপনি মানুষকে যখনই ইংলিশটা বলছেন, প্রতিটা বাক্যই সাধারণত এরকম সাবজেক্ট তারপরে ভার্ব দিয়ে শুরু করতে হয়। এই জায়গাটায় অনেকেরই পেস লাগে। এই পেসটা থেকে বেরিয়ে আসতে পারলে আপনার রাস্তা ক্লিয়ার। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কে, যে কাজটা করবে, যাকে নিয়ে বলা হবে, সেই সাবজেক্ট। ভার্বটা কি? ভার্ব মানে ক্রিয়া, যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া। সে রাতের খাবার, সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে, যে রান্না করা, রান্না করা, রান্না করবে। তো এখন বেসিকলি এটাই ক্রিয়া। ঠিক আছে? রান্না করা মানে কি? কুক, রান্না করবে। সো এটা হচ্ছে ফিউচারে করবে, এখানে উইল কুক। তো ভার্বের জায়গায় কিন্তু অনেক চেঞ্জ আসে, আসে আর কি। দুনিয়াতে যারাই কথা বলে তারাই চেঞ্জ করে করেই কথা বলে। কখনো ভার্ব ওয়ান, ভার্বের 3টা ফর্মস আছে, আপনারা জানেন কিনা আমি শেখাবো। ভার্ব 1 2 3। তারপর কখন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 হয়, কখনো এমিজার প্লাস ভার্ব আইএনজি হয়, ওয়াজার প্লাস ভার্ব এনজি, কখনো মরাল ভার্বস বসে, হ্যাভেজ বসে, ভার্ব 3 বসে। তো এখানে অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু ভার্বসের ব্যাপারটা হয় আর কি। তো আমি আপনাদেরকে 20টা টেকনিক শিখাবো, যে টেকনিকগুলো শিখলে সকল ভার্বস মানে আপনার 95%ই কাভার হয়ে যাবে আমি বলতে পারি। অথবা 85% কাভার হয়ে যাবে, মানে ভার্বসের ব্যবহার। তাহলে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখানে বেসিকলি হবে রান্না করবে, ফিউচার বোঝাচ্ছে, আজকে একটাই শিখাচ্ছি, উইলটা। উইল প্লাস ভার্ব ওয়ান, শি উইল কুক। সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্টটা হলো ভার্বের পরে বসে, যেমনটা দেখতে পাচ্ছেন। অবজেক্ট মূলত আপনি বের করবেন ক্রিয়াকে প্রশ্ন করে। বাংলায় যে শেষের যে শব্দটা, এটা সাধারণত ক্রিয়া হয়ে থাকে, এবং এটাকে প্রশ্ন করে বের করবেন। এটাকে প্রশ্ন করে বের করবেন যে রান্না করবে, কি রান্না করবে, কি বা কাকে দিয়ে আপনি ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটাই হলো অবজেক্ট। এই যে ভার্বকে প্রশ্ন করব আমরা কি বা কাকে দিয়ে, যে উত্তর পাবো সেটাই অবজেক্ট। একদম সহজ ভাষায় লেখা আছে। এই যে কি রান্না করবে, কি রান্না করবে, এই বাক্যের মধ্যে উত্তরটা আছে কিনা খুঁজে একটু বের করুন। কি রান্না করবে? রাতের খাবার। সো এটাই আমাদের অবজেক্ট। রাতের খাবার ইংলিশ হচ্ছে ডিনার। দিস ইজ দি অবজেক্ট। তাহলে শি উইল কুক ডিনার। ওকে। আর আমাদের জন্য এটা এক্সট্রা অংশ, আমাদের জন্য ফর আজ। তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো শি সাবজেক্ট, উইল কুক ভার্ব, দুইটা মিলেই ভার্ব। তাহলে শি সাবজেক্ট ভার্ব, কি রান্না করবে, কি দিয়ে প্রশ্ন করেন, কি রান্না করবে? রাতের খাবার, উইচ মিনস ডিনার।
তাহলে শি উইল কুক ডিনার ফর আস। আমি দেখেন কিভাবে একটা সেন্টেন্সকে তৈরি করতে হবে, সেই ব্যাপারটা পুরো ফিলোসফিটা বলা যেতে পারে, ব্যাকগ্রাউন্ডটা আমি বুঝাই বললাম আপনাদেরকে। আরেক কিছু সেন্টেন্স দিয়ে বুঝাই বলতেছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেকেই এটাকে সূক্ষ্ম ব্যাপার মনে করে, কিন্তু আইসি যে মেইনলি ইংলিশ না পারার অন্যতম একটা কারণ হলো এই যে ইংলিশ ভাষা বাংলা ভাষার শব্দের ধারাবাহিকতা উল্টা। উল্টা মানে কি, সাবজেক্ট ঠিকঠাকই থাকতেছে বাট পরের শব্দগুলা, রান্না করাটা বাংলা বাক্যের একদম শীর্ষে, কিন্তু এখানে কিন্তু শেষে না, মাঝখানে, অর্থাৎ ভার্বের পরে। তো ব্যাপারটা উল্টা উল্টা হওয়ার কারণে আমাদের স্ট্রাকচার লাগে, স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করা শিখতে হয়। তো এই এই কারণে স্ট্রাকচার অনুযায়ী শি উইল কুক, সে রান্না করবে। কি রান্না করবে? ডিনার ফর আস। আমি অনেকগুলো এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝে যাবেন। সে আমাদের জন্য, সে আমার তার বাড়ির কাজ শেষ করবে, সাবজেক্ট বা অবজেক্ট। অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্ট বলেন সি বা হি, হি সি একটা বলেন, শেষ করবে এটা ভার্ব। ক্রিয়ার যেটা মানে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় এটাই ক্রিয়া, যেমন শেষ করা এখানে ক্রিয়া। তাহলে শেষ করবে, তাহলে শি উইল ফিনিশ, হি উইল ফিনিশ। আর অবজেক্টটা কি, অবজেক্টটা কিভাবে বের করবেন বললাম, এই যে কোনায় লেখা আছে, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। তো কি শেষ করবে, কি বলেন তো? তার বাড়ির কাজ, তার মানে হিজ হোমওয়ার্ক। তো বেসিকলি হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক। আপনি একটা ছোট বাক্য যদি আপনি বুঝতে পারেন, বাক্যকে কিভাবে লম্বা করতে হয় সেটা আমি একটু পরেই বলতেছি। বাক্যকে লম্বা করা কোনো কঠিন কাজ না। মেইন যে কঠিন কাজ বা যে জিনিসটা আপনারা মিস করেন ইংলিশে কথা বলতে না পারার পিছনে, সেটা হলো ছোট জিনিসটাকেই বুঝেন হয়তো, বাট এটাকে একদম মাথায় সেট করতে পারছেন না। এটাই হলো মেইন প্রবলেম। আমি থাউজেন্ডস অফ পিপলকে অনলাইনে এবং অফলাইনে ইংলিশ শিখিয়েছি, এন্ড আই নো এক্স্যাক্টলি আপনাদের প্রবলেমটা কোন জায়গায়। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। মনোযোগ দিয়ে একটু সময় শুনেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা একটি মুভি দেখব। ওকে, আমরা একটি মুভি দেখবো, আমরা মানে উই, সাবজেক্ট। ওকে, দেখবো, উই উইল ওয়াচ। আমরা বারবার উইল দিয়ে বলছি সহজ রাখার জন্য, একটাই বলতেছি, একটা ভার্বের ব্যবহার। উইল ওয়াচ, আমরা কি দেখবো? একটি মুভি, আ মুভি, উইল ওয়াচ এ মুভি। এখন যদি বলি আমরা আজ রাতে একটি মুভি দেখবো, উইল ওয়াচ এ মুভি টু নাইট। আমরা আজ রাতে আমাদের বন্ধুর সাথে একটা মুভি দেখবো। বাক্য লম্বা করা কোনো কঠিন ব্যাপার না। সো উইল ওয়াচ এ মুভি উইথ আওয়ার ফ্রেন্ডস টু নাইট, আমাদের বন্ধুর সাথে, উইথ আওয়ার ফ্রেন্ডস টু নাইট। আমরা হলে গিয়ে, অথবা হলে আমাদের বন্ধুদের সাথে আজ রাতে একটা মুভি দেখবো। সো এট দ্য হল বলে দিলেই চলে, রাইট? সো উইল ওয়াচ এ মুভি উইথ আওয়ার ফ্রেন্ডস এট দ্য হল টুনাইট। বাক্য লম্বা করা এটা কোনো কঠিন কাজ না। কঠিন কাজ হচ্ছে সহজ কাজটাই হচ্ছে কঠিন। মানে অনেকেই মনে করে এটা সহজ, বা পেস লাগায় কিন্তু এই জায়গাটাতেই। আপনারা, আমি জানি, দ্যাটস ওয়াই এটা বলছি যে কঠিন কাজটাই কিন্তু সহজ। কঠিন কাজটাকে আহ, মানে সহজ ভুল বলতেছি, সহজ কাজটাই হচ্ছে কঠিন। সহজ কাজটাকে রেকগনাইজ না করতে পারাটাই হচ্ছে কঠিন। দেখেন, সে একটি নতুন বই পড়বেন, বলেন তো বাক্যটা কি, না দেখে পারছেন কিনা? সাবজেক্ট বলেন প্রথমে, হি বা সি একটা কিছু বলেন। পড়বে এটা মানে ভার্ব, সাবজেক্টের পরে ভার্বটা বলেন, পড়া এখানে ভার্ব। পড়ার ইংলিশ কি? রিড। তাহলে পড়বে মানে উইল রিড, তাহলে হি উইল রিড। কি পড়বে? কি পড়বে? ভার্বকে প্রশ্ন করেন, কি পড়বে? একটি নতুন বই, তাহলে উইল, হি উইল রিড, রিড আ নিউ বুক। আ নিউ বুক, একটি নতুন বই, এটা অবজেক্ট। কি পড়বে? একটি নতুন বই, আ নিউ বুক। সাবজেক্ট বা অবজেক্ট, বুঝতেছেন কিনা? একদম মজা না ইংলিশটা? সহজ করে বলছি, দেখেন, সে একটি নতুন কাজ শুরু করবে, তাহলে হি উইল ফিনিশ। শেষ শুরু করবে, হলে শুরু করে ইংলিশ স্টার্ট। তাহলে হি উইল স্টার্ট বা শি উইল স্টার্ট। কি স্টার্ট করবে? আ নিউ জব, না নিউ ওয়ার্ক, নিউ টাস্ক, অনেক কিছু হতে পারে। শি উইল স্টার্ট আ নিউ জব। সাবজেক্ট লাল, যেটা লাল, উইল স্টার্ট এটা ভার্ব। তারপরে আমরা প্রশ্ন করতেছি কি শুরু করবে? একটি নতুন জব, আ নিউ জব। বুঝতেছেন? সহজ না? তিনি একটি নতুন গাড়ি কিনবেন, সবই তো নতুন এখানে। তাহলে হি উইল বাই, কি বাই? হি উইল বাই আ নিউ কার। হি উইল বাই আ নিউ কার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ছোট বাক্য পারলে কিন্তু বড় বাক্য পারবেন, বলতেছি এখনই। দেখেন, আমি তোমাকে একটি চিঠি একটি ইমেল পাঠাবো, আই উইল সেন্ড ইউ, আমি পাঠাবো, কি পাঠাবো? আই উইল সেন্ড ইউ অ্যান ইমেল। সহজ না? তারা একটি চিড়িয়াখানা ভিজিট করবে, দেখেন, দে উইল ভিজিট। কি ভিজিট করবে? দে উইল ভিজিট দ্য জু। দে উইল ভিজিট দ্য জু। উইল ভিজিট মানে ভিজিট করা। তাহলে সাবজেক্ট প্রথমে বলছি, পিছন থেকে ভার্বটা বলতেছি। আর ভার্বটাকে বা ক্রিয়াটাকে প্রশ্ন করে যে কি ভিজিট করবে, উত্তর যেটা পাচ্ছি সেটাই অবজেক্ট। চিরকানা ভিজিট করবে, তাহলে দাজু। আমি আমার বন্ধুকে একটি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। আই উইল রাইট, আমি লিখবো, কি লিখবো? একটি চিঠি। আই উইল রাইট এ লেটার আমার বন্ধুকে, টু মাই ফ্রেন্ড। সহজ। সে একটি প্রেজেন্টেশন দিবে, তাহলে হি উইল গিভ। সাবজেক্ট ভার্ব কি দিবে? একটি প্রেজেন্টেশন, হি উইল গিভ আ প্রেজেন্টেশন। আমরা তার জন্মদিন পালন করব, উইল সেলিব্রেট। কি সেলিব্রেট করব? উইল সেলিব্রেট হার বার্থডে, ইজ বার্থডে, হোয়াট এভার ইট ইজ। ওকে, নেক্সট, আমি দুটি কলা খাবো। সো আই উইল ইট, আই উইল ইট টু বানানাস
টুনাইট আই উইল ইট টু বানানা। আজ রাতে তো নাই এখানে, আই উইল ইট টু বানানাস। এখন দেখেন ছোট ছোট বাক্য তৈরি করলেন, বাট ইন রিয়ালিটি আমরা কখনোই কখনোই না, আমরা সব সময় ছোট বাক্য বলি না। বাস্তবে কি এত ছোট বাক্য বলেন? বলি আমরা না? আমরা যখন বলি বাক্য কখন অনেক কঠিন করে বলি, অনেক লম্বা করে বলি। এখন একটু মানে এখন ডিসকাশনটা মুখে মুখে হবে আপনাদের সাথে। আপনারা যদি এটা বুঝে যান, একটু সিরিয়াসলি নিতে পারেন, আপনাদের সফলতা নিশ্চিত, 100%। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু এখন একটু প্লিজ পে ইউর র্যাপ অ্যাটেনশন টু মি। আমার কথার দিকে একটু অ্যাটেনশন দেন, তাহলে হবে, আর কিছু লাগবে না। সো মেইনলি যে কথাটা একটু আগেই বলছিলাম, যে আমরা ইংলিশ অনেক শব্দ জানি ইংলিশের। কেউ এখানে 500 শব্দ জানেন, কেউ 1000 শব্দ জানেন, 2000, 3000, 5000, 10,000 শব্দ জানতে পারবেন, জানতে পারেন, এরকম অনেকেই আছেন। ওকে, হয়তোবা। সো এত শব্দ জানার পরেও আপনি ইংলিশটা বলতে পারছেন না কেন? ইংলিশে টানা 2 মিনিট কথা বলতে পারছেন না কেন? এত শত শত হাজার হাজার শব্দ জানার পরে হোয়াট ইজ দ্য প্রবলেম? কখনো কি একটু চিন্তা করে প্রবলেমটা খুঁজে বের করে চেষ্টা করেছেন? নো, আমরা কখনোই সেটা ট্রাই করি নাই হয়তো। কারণ আমি বলে দিচ্ছি প্রবলেমটা কি, মেইন প্রবলেমটা আর কি, একদম মেইন প্রবলেম। সেটা হলো বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা, দুইটা ভাষার শব্দের ধারাবাহিকতা, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বেরোয় না। শব্দের ধারাবাহিকতা এক না, শব্দের ধারাবাহিকতা একদম উল্টাপাল্টা। আপনি নিজে একটু তাকায় দেখেন না, যে সে একটি প্রেজেন্টেশন দিবে কথার কথা, তাহলে সে মানে হি ঠিক ঠিকঠাক আছে। একটি প্রেজেন্টেশন, এটা কিন্তু এখানে না হয়, এটা একদম শেষে হচ্ছে। ওকে, তো আমরা দিবে যেটা এটার সামনে হচ্ছে হচ্ছে দিবে, উইল গিভ, হি উইল গিভ, কি দিবে? একটি প্রেজেন্টেশন আর প্রেজেন্টেশন। বা 12 নম্বর বাক্য দেখেন, আমি দুইটি কলা খাবো। তাহলে আমি মানে আই, বাক্যের বাংলা বাক্যের শুরুতে আমি আই। ওকে, ইংলিশেও আমি আছে, বাংলাতেও আমি আছে, ইংলিশে আই আছে, আমি ইংলিশ আই, কোনো প্রবলেম নাই, শুরুতেই আছে। বাট দুইটি কলা, এটা কিন্তু তারপরে পরে নাই। রাইট, বুঝতে পারতেছেন? তাহলে খাবোটা চলে আসতেছে আগে, অর্থাৎ উল্টা উল্টা হয়ে যাচ্ছে। এই কারণেই মূলত আপনি অনেক শব্দ জানার পরেও ইংলিশ বের হয় না। 2টা মিনিট আপনি টানা কথা বলতে পারেন না, আপনাকে মানে অনেক জোর করলে আপনি হয়তো পারেন না। দিস ইজ দ্য মেইন প্রবলেম, আপনাকে বুঝতে পারছেন? এটাই মেইন প্রবলেম। এখন সমাধান কি? সমস্যা তো বুঝলেন, সমাধান কি? সমাধান খুবই সিম্পল। সমাধান সিম্পল, সেটা হলো ইংলিশ ভাষাকে বলা হয়, মানে ইংলিশ ভাষা ইজ কল্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। এই কথাটা কে যেন একজন বলেছেন, একজন বিখ্যাত গ্রামারবিদ বলেছিলেন, ল্যাঙ্গুইস্টিক বলেছিলেন আর কি। আমি ওনার নামটা মনে করতে পারছি না, কোনো একজন ভাষাবিদ বলেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, কে বলছিলেন? গুগল টুগল করে দেখেন না। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কল সাবজেক্ট ভার্ব অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। এর কারণ হচ্ছে ইংলিশ ভাষায় প্রথমে সাবজেক্ট থাকে, প্রতিটা মানে মেইন কথা, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সো এভাবেই ইংলিশ ভাষার শব্দের ধারাবাহিকতাটা, যেটা বাংলার সাথে মিলে না, পৃথিবীর অনেক ভাষার সাথে মিলে না। ঠিক আছে, অনেক ভাষার সাথে আবার মিলে। তো বেসিকলি আমরা সারা জীবন বাংলা বলে আসছি আমাদের ব্রেইনে এক সিরিয়ালে, এখন ইংলিশটা আরেক সিরিয়ালে বলতে গিয়ে এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো এখন সমাধান হলো, আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস আপনি ছোট বাক্য বলতে শিখবেন প্রথমে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস ইংলিশে শুধু চিন্তা করবেন। আপনাকে ইংলিশে চিন্তা করতে হবে। ইংলিশে চিন্তা করার জন্য ইংলিশের ক্ষুদ্রতম যে অংশটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা চিন্তা করতে পারতে হবে। সাবজেক্ট মানে বাক্যের কর্তা, যিনি কাজ করেন, যিনি একদম শুরুতে থাকে। ভার্ব মানে ক্রিয়া, তারপরে আপনি ভার্বটা বুঝবেন, ওই যে লোকে কি কাজটা করতেছে সেটা বলবেন। যেমন আমি আমি ধরেন একটা কাজ করবো, আমি দুইটি কলা খাবো, আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট। তারপরে বলবেন অবজেক্টটা, আমি কি খাবো, আই উইল ইট টু বানানাস। তো এভাবে যদি ছোট একটা বাক্য আপনার ঠিকঠাক হয়ে যায়, তাহলে আপনি বাক্যকে লম্বা করতে পারবেন। যেটা হলো এখনের আলোচনার মেইন কথা, মেইন ডিসকাশন, যে বাক্য লম্বা করবেন কিভাবে। বাক্য তো এত ছোট বাক্য তো আর বলি না, বাক্যকে লম্বা করবেন কিভাবে। সো সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে বাক্য লম্বা করার ওয়েসটা হলো, বুঝতে হবে কয়েকটা জিনিস। একটা হলো প্রেপোজিশন, যেটাকে আপনারা প্রিপোজিশন বলেন, ভুল উচ্চারণ, সঠিক হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন কি? যেমন ইন, এট, অন, বাই, বিসাইড, উইথ, হ্যাঁ, উইথিন, এ ধরনের কিছু শব্দ আছে 150টার মতো। এগুলাকে প্রেপোজিশন বলে, এবং এই প্রেপোজিশন শিখলে, প্রেপোজিশন ব্যবহার করলে এই বাক্য অটোমেটিক লম্বা হয়ে যাচ্ছে। আমরা একই বাক্যে একাধিক প্রেপোজিশন ইউজ করে প্রেপোজিশনাল ফ্রেজ বা প্রেপোজিশনাল অংশ ব্যবহার করতে পারি। তো এটা হলো 1 নম্বর আইটেমস, 1 নম্বর আইটেম প্রেপোজিশন। 2 নম্বর আইটেম হচ্ছে টু প্লাস ভার্ব।
এবং ভার্ব প্লাস আইএনজি দুইটাকে একসাথে বলতে পারি। আমরা অনেক সময় বাক্যের মধ্যে টু প্লাস ভার্ব ব্যবহার করি, এটাকে ইনফিনিটিভ বলে। অথবা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি, একটা বাক্যে একাধিক ভার্ব আসলে দুই নম্বর ভার্বে ভার্ব আইএনজি। তো সেটার ব্যবহার শিখতে হবে, এটা হচ্ছে 2 নম্বর আইটেম, দুইটাকে রাখলাম। তো তারপর শিখতে হবে অ্যাডভার্ব, বাক্যের মধ্যে আমরা অ্যাডভার্ব ইউজ করি এবং আরো অন্যান্য শব্দ ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে 3 নম্বর আইটেম। 4 নম্বর হচ্ছে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশনস, মানে বেসিকলি বাক্যকে আমরা কানেক্ট করার জন্য, একটা সাথে আরেকটার জন্য কানেক্ট হয়, সেটার জন্য কিছু শব্দ আছে, নির্দিষ্ট কিছু শব্দ আছে। যেমন এন্ডর বাট, এগুলো ছাড়াও আরো অনেক শব্দ আছে, কয়েকশো শব্দ, 1 2 150 হবে। আমি তালিকাটা দিতে পারবো কিনা শিওর না, চেষ্টা করবো হয়তো। তো তাহলে এই যে শব্দগুলো, এগুলো শিখলে আপনি বাক্যকে লম্বা করতে পারছেন, একটা একটা কথার সাথে আরেকটা কথা অ্যাড করে বাক্যকে কানেক্ট করতে পারছেন। বাক্যকে কমপ্লেক্স করে, মানে বাক্যর স্ট্রাকচার আছে, কমপ্লেক্স করে বলা, কম্পাউন্ড করে বলা, কন্ডিশনাল করে বলা। সো এগুলো হচ্ছে অনেক একটু অ্যাডভান্স ব্যাপার বা পরে আসবে। সো মেইনলি আপনাকে প্রথমে ছোট বাক্য তৈরি করা শিখতে হবে, তারপর প্রেপোজিশন, টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, অ্যাডভার্বস, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো দিয়ে বাক্য লম্বা করা শিখতে হবে। তাহলে ভাষাগত দিকটা কাভার হয়ে যাবে। সেন্টেন্স কিভাবে তৈরি করে এই প্রক্রিয়াটা বোঝা বা এইটা কাভার করাটা কিন্তু অতটা কঠিন না। এই কয়েকটা জিনিস শিখলে আপনার হয়ে যাচ্ছে, অনেক গাদা জিনিস, এক গাদা গ্রামার, এগুলো শিখতে হবে না। এটা হচ্ছে বাস্তবতা, যদি এটা শিখেন তাহলে দেখবেন আপনার সহজ। এবং আমি চেষ্টা করব এখান থেকে আপনাদের এই ভাষাগত দিকটা কাভার করার জন্য। তো ভাষাগত দিকটা কাভার করা বা সেন্টেন্স তৈরি করা শিখে গেলেই কি আপনি ইংলিশে কথা বলতে পারবেন? নেক্সট প্রশ্ন, আপনি কি সেন্টেন্স মেক করা বা বাক্য লম্বা করতে পারলে কি আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন? উত্তর হচ্ছে না, পারবেন না, পারবেন না। এখন তাহলে কথা, তাহলে আমরা কিভাবে ইংলিশে, আসলে ইংলিশে কথা বলতে পারবো? আপনি ইংলিশে কথা বলতে পারার জন্য একটা হোমওয়ার্ক আছে, এখানে 15টা শব্দ আছে। একটু দেখেন এগুলো শব্দ, এগুলো ভার্ব, যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায় এটাকে আমরা ক্রিয়া বলি। যেমন জেগে ওঠা, এটা একটা কাজ। ব্রাশ করা, ধৌত করা, যেগুলো দিয়ে করা বোঝায়, এগুলো একটু শিখবেন। ওয়েক অক, ওয়েক অন, ব্রাশ ব্রাশ ব্রাশড, ওয়াশড ওয়াশড ওয়াশড, প্রে প্রেড প্রেড, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজড, রিড রেড রেড। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, প্রতিটা ভার্বের 3টা ফর্মস থাকে। একটাকে প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল এগুলো বলি, বা শর্ট শর্ট করে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলি। ওকে, এগুলো একটু শিখবেন, মুখস্থ করবেন, আগামী ক্লাসে লাগবে। তো আমি যা বলছিলাম, আমরা এই স্লাইডটা আমি পড়াবো না। এখন কথা হচ্ছে তাহলে আপনি কি, আপনি আমার মূল আলোচনা তাহলে কোন জায়গায়? এখন আপনাদেরকে আরেকটু ডিপ অ্যাটেনশন দিতে হবে, আরেকটু বেশি অ্যাটেনশন দিতে হবে এখন কথাগুলো একটু বোঝার জন্য। দেখেন, আপনি ভাষাগত দিকটা যখন খাবার হয়ে যাবে, আপনার যে জিনিসটা লাভ হবে সেটা হলো আপনার আর মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? কোন, আপনি সেন্টেন্স মেক করা পারতেছেন, শত শত শব্দ জানেন আপনি, বাক্য লম্বাও করতে পারছেন, তাহলে আপনি বাক্য মুখস্থ করে কি করবেন? বাক্য আর মুখস্থ করা লাগবে না। তবে করবেন, ডেইলি লাইফের ইংলিশ মুখস্থ না করলে অনেক সিচুয়েশন আটকে যেতে হয়, এটাও করবেন ডেফিনেটলি। বাট আপনি মানে বাধ্য না যে সবকিছু মুখস্থ করে বলবেন, না দেখে না জেনে আন্তাজে একটা বলে দেবেন, এটা এটা আর করা লাগবে না বেসিকলি। ঠিক আছে? আপনার ভাষাগত দিকটা কাভার হয়ে গেলে, যেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। তো ভাষাগত, বাক্য তৈরি, বাক্য লম্বা করেন, এভরিথিং এগুলো কাভার হয়ে গেলে তাও আপনি ইংলিশটা পারবেন না যদি না আপনি একটা জিনিস বুঝেন। সেটা হলো আমরা বাংলা ভাষা কিভাবে শিখেছি, বা একজন মানুষ, একটা ছোট বাচ্চা ভাষা কিভাবে শিখে। বাংলা ভাষা কি তারা গ্রামার পড়ে বা এগুলো স্ট্রাকচার স্কুলে গিয়ে শিখে? না, তারা মুখে মুখে শিখে। তারা বাংলাটা শুনে, তারা ভাষাটা শুনে, শুনে বোঝার চেষ্টা করে, আছে কি বলতেছে সেটা বোঝার চেষ্টা করে, প্রসেস করে তারা রিপিট করে আস্তে আস্তে, ছোট ছোট প্রথমে শব্দ, তারপর হচ্ছে তো একটু বড় বাক্য বলে, আস্তে আস্তে ভুল বলে 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 সঠিকভাবে শিখে যায় এক সময়, কোনো স্কুলে যাওয়া লাগে না, কিছু করা লাগে না। সো আপনি সেম ভাবে ইংলিশ ভাষাটা শিখতে হবে, শিখতে পারবেন। এবং ইংলিশ ভাষাটা এভাবে শিখতে হয়, যে কোনো ভাষা শেখার সিস্টেম হচ্ছে খুবই সিম্পল। আপনি শুনবেন, বুঝবেন, তারপর বলবেন। সো আপনাকে মেইনলি ইংলিশ প্রচুর শুনতে হবে এবং বলতে হবে, প্রাইমারিলি আর কি। তাহলে কি শুনবেন, কি বলবেন, এখন আমি আপনাদেরকে টোটাল গাইডলাইন দিচ্ছি। গাইডলাইন দিয়ে আপনাদেরকে একটু উচ্চারণের কয়েকটা টেকনিক শিখিয়ে প্র্যাকটিসটা পাঠিয়ে দেবো। প্র্যাকটিস আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেক সময় নিয়ে বোঝাচ্ছি। আমি আশা করি আপনারা ক্লাস এনজয় করছেন। ক্লাস এনজয় না করার কিছু নাই। যারা যারা সত্যি চেঞ্জ চান, নিজের পরিবর্তন চান, এই 2000 কোন সালে, এটা 26 সালে এসে নিজের একটু চেঞ্জ দেখতে চান, তাহলে আমি আশা করি আমার কথাগুলো ভ্যালুটা আপনি বুঝবেন এবং আপনি শেষ পর্যন্ত থাকবেন ক্লাসের, একটু কষ্ট হলেও থাকবেন, খিদা লাগলেও বসে থাকবেন। তো মেইনলি ভাষাগত দিকটা কাভার করার কথা বললাম, বাক্য লম্বা করার সিস্টেম, এগুলো বোঝার কথা বললাম। এগুলো করলে এর পাশাপাশি আপনাকে মেইন যে ব্যাপারটা আপনার সফলতা এনে দিবে সেটা হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি, এবং হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করা রেগুলারলি। মানে এই দুইটা জিনিস কোথায় করবেন, আমি কয়েকটা প্ল্যাটফর্ম, কয়েকটা জায়গায় বোঝাচ্ছি। এক নম্বর হচ্ছে ফ্রি ফর টক, দেখতে পাচ্ছেন, ডু ইউ সি দ্য নেম?
ফ্রি ফর টক, ইটস এ স্পিকিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস কমিউনিটি। এটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস কমিউনিটি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এটার মালিক আমি না, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, সবার জন্য ফ্রি আর কি, সারা পৃথিবীর মানুষের জন্য। এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, যে ইন্দোনেশিয়ান, ভিয়েতনামিজ, হিন্দি, আরবিক, বাঙালি, অনেক আছে। তো দেখতে পাচ্ছেন। সো এখানে যাবেন, গিয়ে আপনি এই যে টপিক টপিক ওয়াইজ বিভিন্ন রুমে জয়েন করতে পারবেন ফ্রিতে। অন্যান্য মানুষের সাথে, অন্যান্য দেশের মানুষের সাথে ওই টপিক অনুযায়ী স্পিকিং প্র্যাকটিস করবেন আর কি, বা কথা বলতে পারবেন। এটা একটু, এখানে বিভিন্ন লেভেল আছে, বিগিনার, বেসিক, অ্যাডভান্স, অনেক লেভেল আছে। আপনি একটু প্র্যাকটিস, লগ ইন করে একটু চেষ্টা করলেই আপনি বুঝে যাবেন। একটু নিজে নিজে চেষ্টা করেন, তাহলে এটা হলো একটা 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 আর অনেক সময় মানুষদের সাথে কথা বলতে আমরা শাই ফিল করি, সেক্ষেত্রে আমাদের কোনো চিন্তা নাই। আমাদের আছে চ্যাট জিপিটি, আমাদের আছে জেমিনাই। সো চ্যাট জিপিটি হলো একটা এআই, আপনারা সবাই চিনেন আশা করছি। যদি কেউ না চিনেন, প্রথম থেকে বলছি, এটা একটা এআই। এটা একটা অ্যাপ, সোজা কথা সহজ করে বলতে। অ্যাপ মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করার পরে লগ ইন করবেন, গুগল টোগল দিয়ে লগ ইন করে দেন এই যে ভয়েস একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, এরকম একটা অপশন পাবেন। এটাতে ক্লিক করার পরেই দেখবেন যে একটা মানুষের মতোই একটা এআই আপনার সাথে কথা বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সাথে কথা বলছে। আপনি বলবেন যে, হেই, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ, বি মাই স্পিকিং ইংলিশ পার্টনার। ওকে, বলবি মানে হওয়া, তুমি আমার স্পিকিং পার্টনার হও, আমাকে প্রশ্ন করে বলবেন, ইংলিশে বলবেন, আস্ক মি সাম কোয়েশ্চন, আই উইল আনসার টু দ্যাট কোয়েশ্চন। ওকে। সো সে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, এবং তার সাথে বলবেন যে চুজ আ টপিক, অথবা সিলেক্ট আ টপিক এন্ড আস্ক মি কোয়েশ্চন অন দ্যাট টপিক। সো এরকম ভাবে প্রশ্ন করে সে আপনাকে প্রশ্ন করবে, এবং আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, কথা বলতে থাকবেন। সো এটা চ্যাট জিপিটি, এটাতে ফ্রি ভার্সনও 15 থেকে 30 মিনিট কথা বলা যায়। আর জেমিনাই আনলিমিটেড কথা বলা যায়। এটা গুগলের এআই। সো এটাও একটা অ্যাপ। এটা স্পিকিং প্র্যাকটিস করার জন্য সেরা, এটা আনলিমিটেড কথা বলা যায়। এটা একটু দুইটাই আপনারা ডাউনলোড করে ট্রাই করেন। লগ ইন টগ ইন করা লাগে, কোনো টাকা দেওয়া লাগে না, ফ্রি আছে। সো একটু চেষ্টা করলে বুঝতে পারবেন আর কি, হ্যাঁ। সো এটাই আর কি। আর এটাতে হয়তো 30 মিনিট করার পরে বলবে যে এখন টাকা দাও। তো তো এটা আপনি স্কিপ করে এটাতে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন দুইটা গেল। মানে ওইটা বাধ্যতামূলক না, মানে আপনাকে লগ ইন করার পরে 15 মিনিট পরে শেষ হয়ে যাবে, 15-20 মিনিট, তারপর ওইটাতে চলে যাবে। এখন লিসেনিং প্র্যাকটিস করবেন। লিসেনিংটা অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। লিসেনিং ইজ কল দি ইনপুট। আপনি ইংলিশ শুনছেন, আপনার মাথায় দিচ্ছেন, এবং সেটা আউটপুট হিসেবে মুখ থেকে বের হচ্ছে। সো লিসেনিং করতে পারাটা, লিসেনিংটা করা মানে ইংলিশ শুনতে হবে এবং বুঝে বুঝে শুনতে হবে। অ্যাক্টিভ লিসেনিং কি জিনিস আজকে যেহেতু সময় কম, আমি আলোচনা করব না, আগামীকাল আলোচনা করব। বাট আপাতত লিসেনিং, কি 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 লিসেনিং করবেন সেটা হচ্ছে 6 মিনিট ইংলিশ, এর বিবিসির পডকাস্ট, 6 মিনিটের ছোট ছোট এপিসোড আছে, ওগুলো প্র্যাকটিস করবেন। এবং কিছু ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলসের লিঙ্ক দিচ্ছি, নাজ ডেইলি বা 32, আলী আফজালের ভিডিও দেখতে পারেন, বা মিস্টার বিস দেখতে পারেন, যার ভালো লাগে, টেড টক্স, ইসলামিক ভিডিও দেখতে পারেন, মুফতি মেং, ওস্তাদ নোমান আলী খান বা জাকির নাইক, যার ভালো লাগে দেখেন, আমার কোনো সমস্যা নাই। যাকে ভালো লাগে দেখেন না, ইটস আপ টু ইউ কমপ্লিটলি। সো আপনি প্রতিদিন ইংলিশ শুনবেন, ঠিক আছে, ইংলিশ ভাষায়। আপনি তাহলে এটা এক্সপোজার করলেন আর কি, ইংলিশ। দেন হচ্ছে ইংলিশ রিডিং প্র্যাকটিস করবেন ভোকাবুলারি শেখার উদ্দেশ্যে। আপনি হয়তো লিস্ট ধরে ভোকাবুলারি শিখতে চান, এটা ভালো হয় না। রাদার ইংলিশ রিডিং পড়ার অভ্যাস করলে, সেই রিডিং পড়তে পড়তে নতুন শব্দ পেলে সেটা গুগল থেকে সার্চ করে অর্থটা জেনে নিলে, এটা হচ্ছে বেস্ট ওয়ে টু লার্ন ভোকাবুলারিজ। সো ভোকাবুলারির জন্য রিডার ডাইজেস্ট বা ইংলিশ শর্ট স্টোরিজ বা বুকস, যে কোনো ভাষা, ইংলিশ ভাষায় লেখা বই পড়তে পারেন। সো এভাবে এই এই তিনটা কাজ করলে আপনার সফলতা দ্রুত আসবে, সফলতা দ্রুত আসবে। তাহলে কি কি করতে হবে বলেন তো? আমাকে কি করতে হবে, আই নো এক্স্যাক্টলি। আমি আপনার জন্য কি করব, কিভাবে আপনাদেরকে সামনে এগিয়ে যাবো, বাসার পুরো পার্টটা কভার করে দেবো, চেষ্টা করব। আপনাকে করতে হবে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস, ইংলিশ বলতে হবে। কোথায় বলবেন? ফ্রি ফর টক, চ্যাট জিপিটি, জেমিনাই। ওকে। ইংলিশ শুনতে হবে, কি শুনবেন? 6 মিনিট ইংলিশ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, যা ভালো লাগে শুনবেন, এটাই। তো আপনাকে ইংলিশ বলতে হবে, শুনতে হবে মেইনলি। আর হচ্ছে ইংলিশ রিডিং ভোকাবুলারি শিখতে হবে, রিডিং পরে পরে ইংলিশ ভাষা লিখে, এরকম যে কোনো কিছু। তাহলে আপনার বলেন, আপনার কাজ কি? আপনার কাজ তিনটা। 1 নম্বর ইংলিশ বলা, ইংলিশ শোনা, 3 নম্বর হচ্ছে রিডিং পরে পরে ভোকাবুলারি শেখা। তো বলুন তো আপনার কাজ কি? এখন করে বলুন, আপনার কাজ কয়টা আপনাদের? ইংলিশ শোনা, তিনটা। ইংলিশ বলা এবং ভোকাবুলারি নিয়মিত শোনা প্র্যাকটিস এবং করা। লেখাটা কই গেল? ইংলিশ রিডিং লেখা। করে ভোকাবুলারি। অলরাইট, অলরাইট। ইংলিশ লেখাটা কই গেল মাঝখান থেকে একজনে বললেন। রাইট। এটা এটা কি বলতে আমি ভুলে গেলাম না, এটা বলি না ইচ্ছা করি।
ইংলিশ লেখা স্পিকিং এর জন্য লেখাটা কিছুটা হেল্প করে, অনেকটা হেল্প করে। ঠিক আছে, তো চাইলে লিখতে পারেন। আমি শর্ট রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, মেইন হচ্ছে এই তিনটা আর কি। হ্যাঁ, মানে এই দুইটা দিয়ে পারবেন। এই যে ইংলিশ বলা আর শোনাতে ইংলিশ শিখতে পারবেন। আর লিখতে পারলে তো আরো ভালো। অনেকে অনেক সময় আমরা লিখি না, এটা আমি বলি নাই। ঠিক আছে, আপনার পজিটিভ দিকটা সবসময় দেখবেন। ঠিক আছে, কি দিলাম এটা দেখবেন। তো আচ্ছা, আমরা যা বলছিলাম সেটা হলো এখন এখন হচ্ছে আমরা বেসিকলি কিছু শব্দ দিব। এখানে 30টা শব্দ আছে, এই শব্দগুলো একটু শিখবেন। এখানে প্রতিদিন শব্দ শিখবেন আর কি, ছোট ছোট ডেইলি লাইফের ইংলিশ। এখানে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস দেওয়া আছে, এগুলো শিখবেন। আমি সব পিডিএফ আকারে আপনাদেরকে পাঠিয়ে দিব ডেফিনেটলি। আর হলো এখন উচ্চারণে কিছু টেকনিক দেই, দিয়ে আপনাদেরকে প্র্যাকটিসে পাঠিয়ে দিব। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে অলরেডি। উচ্চারণের কিছু টেকনিক, উচ্চারণটাও জরুরি আসলে। উচ্চারণটা জরুরি। উচ্চারণটা হচ্ছে আহ, আমরা মোরলেস ভালো একটা উচ্চারণ পারি, বাট অনেক শব্দ ভুল উচ্চারণ করি। তো ভুল যেগুলো করি সেগুলোই আমি ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভুল যেগুলো আমরা করি সেগুলোই হচ্ছে আমি ধরাই দিচ্ছি, আর যেগুলো সঠিক করে না এগুলো তার আমার বলার দরকার নেই। যেমন ধরেন এটাকে ইটেন বলি, রিটেন বলি, শর্টেন বলি, এগুলো টু সাম এক্সটেন্ট ভুল উচ্চারণ। এমনিতে টেন মানে 10, কিন্তু একটা শব্দের শেষে মানে যদি টেন যদি থাকে, টেন টিএন, একে টেন আর বলবেন, এটাকে বলবেন টন। কি বলবেন? টন। ইটন, রিটন, শর্টন, ব্রাইটন, বিটন, গঠন, বাইটন, বিটন, লিটন। ওকে, লাইটন, সরি। সো বেসিকলি একটা শব্দের শেষে টিইএন থাকলে এটাকে তার ঠেন বলবেন না, ঠন বলবেন। ঠিক আছে, না আপনার যদি কনফিউজ লাগে যে আমি আসলে মানে সঠিক শিখছেন কিনা, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই শব্দগুলো লিখে গুগল ট্রান্সলেট নামের একটা অ্যাপ আছে, ওটাতে দিলে বা গুগলে সার্চ দিলেই ইটার্ন মিনিং লিখে সার্চ দিলে উচ্চারণটা শোনার অপশন আসবে, ওইটাতে ক্লিক করলে উচ্চারণটা শুনতে পারবেন। সো একটু চেক করে নিয়েন, ক্রস চেক করে নিয়েন আপনাদের সুবিধার জন্য। সেকেন্ড হচ্ছে টিডি থাকলে টিট হয়। ঠিক আছে, ওয়ান্টেড, এই যে টিডি থাকলে টিট, ওয়ান্টেড, ইনভাইটেড, কমপ্লিটেড, অ্যাকসেপ্টেড, অ্যারেস্টেড, অ্যাডমিটেড, এক্সাইটেড, সাবমিটেড। তো এমনিতে তো টিডে আমরা এগুলো ভুল উচ্চারণ করতাম, যেমন ওয়ান্টেড, ইনভাইটেড, কমপ্লিটেড। আচ্ছা, কমপ্লিটেড বানানটা ভুল হইতে পারে, এখানে বাংলাটা ভুল থাকতে পারে। অনেক আগে লিখেছিলাম আর এডিট করি নাই, আর এখানে এটা স্ক্রিনশট আকার আছে। এনিওয়ে, তো আমরা যা বললাম সেটা হলো কি বললাম, যে টিডে থাকলে টিড হয়। আবার জুড়েও না, আসতেও না, টিড এরকমও না, জাস্ট টিড এরকম। ওয়ান্টেড, ইনভাইটেড, কমপ্লিটেড, অ্যাকসেপ্টেড, এটাও চেক করে নিয়েন। অক্সফোর্ড ডিকশনারি কিংবা কেমব্রিজ বা মেরিয়াম ওয়েবস্টার কোরিয়ান ডিকশনারি, যা ভালো লাগে যে কোনো জায়গায় চেক করলেই হবে, একটা জায়গায় যেটা আপনি পড়েন আর কি সাধারণত। তাহলে টিডি থাকলে টিড হয়, ডিডে থাকলে ডিড হয়। হ্যাঁ, ডিড। অ্যাটেন্ডিট, অ্যাটেন্ডেড না বলে অ্যাটেন্ডিট, অ্যাভয়েডিট, এডিট, অ্যাওয়ার্ডিট, কমান্ডিট, ইমেন্ডিট, এক্সিডিট, ডিপেন্ডিট। ডিডি থাকলে ডিড। তারপর হচ্ছে ভাওয়ালের পরে এসআই ওএন থাকলে এটাকে শন না বলে জন বলবেন। ঠিক আছে, ভাওয়ালের পরে এসআই ওএন থাকলে জন বলবেন। ভাওয়াল তো চিনেন এমনিতেই। আইপিএ যদি চিন্তা করি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, 44টা সাউন্ড, এর মধ্যে 24টা কনসোনেন্ট, 20টা ভাওয়াল। আমরা ওই দিকে যাচ্ছি না, নর্মাল ভাবে যদি চিন্তা করি, এ ইউ, এ ই আই ও ইউ, এগুলো ভাওয়াল, আর মাঝখানে 2টা সেমি ভাওয়াল আছে, ওই দিকে যাচ্ছি না আবার। তো মেইন কি, একদম সহজে যদি বলতে চাই, এই যে আই আছে বা ই সাউন্ড আছে এখানে, এরপরে শন আছে। টিআই ওয়ানকে আমরা এতদিন শন বলে আসছি, বাট মনে রাখবেন ভাওয়েলের পরে যদি এটা থাকে এস আই ওএন, এটাকে শন না বলে বলবেন জন। জ একটা সাউন্ড আছে, জন বলবেন। কিরকম? ডিসিজন, ডিভিশন, অকেজন, রিভিশন, কনক্লুশন, এক্সপ্লোশন, টেলিভিশন, কনফিউশন। তো তাহলে যদি ভাওয়েলের পরে এস আই ওএন থাকে, এটা শন না হয়ে দ্যাট উড বি জন। জন, ওকে, কি বলবেন? জন বলবেন। তাহলে শন কখন বলতে হয়? নর্মালি কনসোনেন্টের পরে শন বলবেন। যেমন ধরুন এন আছে, এন এর পরে পেনশন, টেনশন, ফ্যাশন, এক্সপেনশন, কনভার্সন, পারমিশন, ডিসকাশন, ইমপ্রেশন। ঠিক আছে, তো আমরা এতদিন সব জায়গায় শন বলেছি, বাট আজকে জানতে পারলাম যে যদি ভাওয়ালের পরে যদি এস আই ওএন থাকে, এটা শন না হয় দ্যাট বিকাম জন। আর কনসোনেন্টের পরে এস আই ওএন থাকলে এটা হয় শন। গট ইট? সো আমরা প্রায় শেষ, এখন হচ্ছে স্পিকিং প্র্যাকটিস সেশন। স্পিকিং প্র্যাকটিস সেশনে কিভাবে যাবেন একটু বলি। এখানে এই যে 450 জন, অ্যারাউন্ড 442 জন আমার সাথে আছেন। তো এখন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো বেশ লেগে যাবে। আমরা কি করবো, আপনাদেরকে ছোট ছোট টিমে ভাগ করে দেবো। এই জুমের ভিতরে এটা করা যায়। তারপর সেখানে আপনি জয়েন দিলে টিমে চলে যেতে পারবেন। একটা রিকোয়েস্ট যাবে 2 মিনিট পর, আমি যখন দিব, তো সেখানে গিয়ে জয়েন করে
আপনারা দুজন দুজন করে, একটা টিমে ধরেন 5-6 জন 7 জন থাকলো, দুজন দুজন করে একটা টপিক নিয়ে, যেমন আজকে মাইসেলফ নিয়ে আপনার স্পিকিং প্র্যাকটিস করবেন। একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর, স্ক্রিন শেয়ার করে দিতে পারবেন ওখানে গিয়ে, দেখে দেখে করলেও কোনো সমস্যা নেই। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, দাঁড়ান আমি আমার ক্যামেরাটা অফ করি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই টপিকের একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি টপিকটাই বুঝাই দিই আপনাদেরকে সহজ হবে। এবং হোয়াটস ইউর ফুল নেম, তোমার পুরো নাম কি? আনসার হচ্ছে মাই ফুল নেম ইজ ড্যাশ, খালি জায়গা আছে, ড্যাশ মানে মানে আমার ফুল নেম হচ্ছে, বলবেন আমার ফুল নেম এটা। ফর মি মাই ফুল নেম ইজ কামরুল রিয়াদ। সো হোয়াট ক্যান আই কল ইউ, খুবই সহজ। আমি আপনাকে কি নামে ডাকতে পারি? আনসার হচ্ছে ইউ ক্যান কল মি ড্যাশ, খালি জায়গা আছে, ইউ ক্যান কল মি কামরুল। স্ক্রিনশট নিয়েছেন সবাই? নাম্বার 3, ডু ইউ হ্যাভ আ নিকনেম? নিকনেম মানে উপনাম, মানে অরিজিনাল নাম না, অন্য কেউ দিছে, যেমন নিকনেম আর কি, উপনাম বা ডাকনাম। যদি তাকে বলবেন ইয়েস আই ডু, না থাকলে নো আই ডোন্ট, অথবা ইয়া মাই নিকনেম ইজ ড্যাশ, কিছু একটা বলে দিলেন। নাম্বার 4, ডু ইউ স্টাডি ওর ওয়ার্ক? এর মানে হলো তুমি কি স্টাডি করো নাকি কাজ করো? অর্থাৎ হচ্ছে যারা পড়াশোনা করেন আপনার বলবেন আই স্টাডি, যারা কাজ করেন আই ওয়ার্ক, নো ডাউট অ্যাবাউট ইট। নাম্বার 5, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন? কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? অথবা হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক? এই প্রশ্নটা করবেন এই আগের উত্তর দেখে। যদি বলে যে আই স্টাডি, তাহলে বলবেন হোয়াট ডু ইউ ডু ফর, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তুমি কোন ক্লাসে স্টাডি করো। আর যদি বলে আই ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, কি কাজ করো, সেই অনুযায়ী আপনি বলবেন। যারা পড়াশোনা করে তারা সেই অনুযায়ী আনসার দিবেন, লাইক আই এম ইন মাই ফার্স্ট ইয়ার অফ অনার্স, আই এম ইন মাই ফাইনাল ইয়ার অফ অনার্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স অর ডিগ্রি মাস্টার্স হোয়াট এভার ইট ইস, এভাবে বলবেন আর কি। যারা কাজ করেন বলবেন যে আই ওয়ার্ক এট এ কোম্পানি, অথবা আম আ বিজনেসম্যান, আম আ হাউস ওয়াইফ, আই এম এক্সপাট্রিয়েট, অনেক কিছু বলতে পারেন। সো নাম্বার 6, ওয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে? আম ফ্রম ঢাকা, আম ফ্রম সিলেট, জেলার নাম বলবেন। নাম্বার 7, ওয়ার ইজ ইউর হোম টাউন? তোমার হোম টাউন কোথায়? মাই হোম টাউন ইজ ড্যাশ, যদি একই হয় মাই হোম টাউন ইজ দ্য সেম, ভিন্ন হলে ভিন্নটা বলবেন। নাম্বার নাম্বার 8, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? তোমার ফ্রি সময় কিভাবে কাটাও? আনসার হচ্ছে আই স্পেন্ড মাই ফ্রি টাইম রিডিং বুকস, লার্নিং ইংলিশ, কিছু একটা বললেন আর কি। তো এইভাবেই বললেন, সময় 30 মিনিট, টপিক ছোট, 8টা প্রশ্ন, শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় আপনারা ইংলিশে কথা বলবেন, পার্সোনাল কোনো গল্পের দরকার দরকার নাই, পার্সোনাল গল্প সম্পূর্ণ নিষেধ। কেউ বললে আপনার বাধা দিবেন, যেন ইংলিশে যদি পার্সোনাল গল্প করতে চান, ডু ইট ইন ইংলিশ। একটু শুরুতে হয়তো হেজিটেশন, মানে কেমন লাগবে, আনকমফোর্টেবল লাগবে, বাট একটু চেষ্টা করলে, দু একটা ক্লাস করলে ইনশাল্লাহ প্র্যাকটিসটা করতে পারবেন। সবাই বলবেন মাইক অন করে, সবাইকে সবাই সুযোগ দিবেন, দুজন দুজন করে, শুধু একজন পুরো কিছু ইয়ে করে রাখবেন না, সবাইকে বলার সুযোগ দিবেন। আপনি বলবেন, বলা শেষ হলে থেমে যাবেন, অন্য একজন বলবেন। প্রত্যেকটা রুমে একজন করে যদি একটু লিডারশিপ দিতে পারেন ভালো হয়, যে ভাই আপনি বলে দেন, আপনি বলেন। তা আমি একটা রুমে 7-8 জন, 6-7 জন, 8 জন করে দিব, দুজন দুজন করে স্পিকিং প্র্যাকটিস করবেন, সময় 30 মিনিট। শেষ হয়ে গেলেও তাদেরটা শুনবেন, এবং টোটাল কনভারসেশন সবকিছু 30 মিনিট শেষ হয়ে গেলে, আজকে আমরা 25 মিনিট দেই যেহেতু একটু সময় আমি নষ্ট করে ফেললাম বেশি। তো বেসিকলি 25 মিনিট শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে আবার ফিরে নিয়ে আসবো, এবং হচ্ছে আপনাদেরকে আহ, আহ, কি দিব। আমি খুবই অবাক, আপনারা অ্যারাউন্ড 500 জন ক্লাস শুরু করেছিলেন, শেষ পর্যন্ত প্রায় 450 জন ছিলেন। মাশাআল্লাহ, এখন তো প্র্যাকটিসের কথা অনেকে শুনে চলে যাচ্ছেন, বাট প্র্যাকটিসটা কিন্তু আসল। ওকে, সো এনিওয়ে, আমি আমি ভালো লাগলো এটা দেখে যে আপনারা অনেক অনেক, আমি ইংগেজড, এবং আপনাদের আগ্রহটা দেখে। ওকে, দিস শোজ ইউর রিগারনেস টু লার্ন। এবং আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি আগামী 7 দিন বাঁচায় রাখে, অ্যাটলিস্ট আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে আজকে যেভাবে একটা ইংগেজিং ক্লাস উপহার দিলাম, প্রত্যেকদিন আমি দেওয়ার চেষ্টা করব, এবং তারপরেও কন্টিনিউ করা যায় কিনা সে ব্যাপারেও মাথায় রাখবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, তাহলে আপনারা দোয়া করবেন যেন আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি। আর হচ্ছে ক্লাস লিঙ্ক সেম সেম, চলে আসবেন, রুমে চলে যান, এবং আমি রুমে